যোগদান করেছি এবং বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আমার অনেক আগে থেকেই আহ, আহ, কাজ করার অভিজ্ঞতা আছে। বা তার নেতৃত্ব মেনে যুগপৎ আন্দোলন এবং সেই সময় আসলে তার সাথে দলীয় এবং ব্যক্তিগত সম্পর্ক দুটোই তৈরি হয়েছিল। যে কারণে তার উপর আস্থা বিশ্বাস রেখে আমি অনেক কাজ করেছি এবং বিশেষ করে যে সময় 24 সালের আবারও কোটা ফিরে আসলো, আপনি নিশ্চয়ই জানেন যে 2018 সালের কোটা আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছিলাম। তো সেই অভিজ্ঞতার আলোকে যে সময় আবারও 24 সালে কোটা ফিরে আসলো, তো আমার জায়গা থেকে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিন্তু বলেছিলাম যে আহ, এই ধরনের আন্দোলনে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যেটি উপলব্ধিবোধের জায়গা তৈরি হয়, শেখ হাসিনা আসলে এই ধরনের আন্দোলনকে একটা সময় নানানভাবে নিপীড়ন করে নির্যাতন করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করে। তো যখন আসলে বাধা দিবে তখন আসলে আমাদের যারা গণতন্ত্রকামী শক্তি আছি তাদেরকে অবশ্যই প্রতিরোধ করার জন্য মাঠে থাকা উচিত এবং সেই লক্ষ্যে আগে থেকে আমাদের পূর্ব প্রস্তুতি সেটাও থাকা উচিত। তো এই ধরনের আলোচনা আমাদের মধ্যে ছিল এবং একই সাথে ছাত্র সংগঠনগুলোকে যুক্ত করা, সেটি নিয়েও বেশ অনেক আলাপ আলোচনা পরিকল্পনা হয়েছে। এবং গণ অভ্যুত্থানের সময় আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলো কাজ করতে হয়েছে। বিশেষ করে যে সময় আসলে আবু সাইদকে এবং ছাত্রদল নেতা ওয়াসিমকে গুলি চালিয়ে হত্যা করলো, একই দিনে 6 জনকে গুলি চালিয়ে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা চালালো। তো সেই সময় থেকে মূলত আসলে রাজনৈতিক যে সমন্বয়টা শুরু হয়েছিল সেটা আসলে বিএনপির নেতৃত্বে, বিএনপি সেই সময় জামাত ইসলাম, হেফাজত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক শক্তিকে মাঠে নামার জন্য আহ্বান করে। তো এই যে রাজনৈতিক সমীকরণ বা সমন্বয়, সেক্ষেত্রে আমিও আমার ক্ষুদ্র ভূমিকা ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আমি কাজ করেছি ধারাবাহিকভাবে। অর্থাৎ এই ধরনের কাজ করতে গিয়ে আমার এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যে কারণে আমার কাছে মনে হয় যে আমার যে রাজনৈতিক সংগ্রাম আন্দোলন গণ অভ্যুত্থানে নেপথ্য থেকে ভূমিকা রাখা এবং বিশেষ করে যারা ছাত্র সমন্বয়ক ছিল, হুম। তারা কিন্তু সবাই আমার সাথে একসময় রাজনীতি করেছে, আমার সহকর্মী ছিল। তো সেই জায়গা থেকে যেহেতু বিএনপির সাথে একদিকে সম্পর্ক, অন্যদিকে এই ছাত্র সমন্বয়কদের সাথে সম্পর্ক, মাঝখানে আমি এবং নুরুল হক নূর থেকে আসলে অনেক ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। তো এগুলো মাননীয় প্রধানমন্ত্রী সবই জানেন আমি এবং মানে আমি আমার কাছে আমি মনে একটু হয় সেই আমি একটু জনাব খান, আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার হই। মানে 24-এর গণ আন্দোলনের সময় আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আপনাকে আসলে সেই মানে এই পদটিতে নির্বাচিত হয়েছে বলে আপনার মনে হচ্ছে, কারণ আপনি নিজেই বলেছেন যে আপনি না, তো আসলে বিএনপিতে খুব বেশি দিন হয়েছে যে আসেন নাই। মানে বিএনপিতেও তো অনেক লোক আছেন যে যারা পদ পদবি পান নাই, অনেকের বিভিন্ন রকম ক্ষোভ বা হতাশাও আছে। তো সেই ক্ষেত্রে আপনার 24-এর সময় কাজ করাটাই আপনার আসলে এই, এবং যেহেতু না আপনি শুধুমাত্র সালাউদ্দিন আহমেদের সাথে থেকে আপনি সমন্বয় করেছেন, ওইটার জন্য আপনাকে আসলে এই পদটিতে নির্বাচিত করা হলো। আ- আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। হুম। আমি 2018 সালের বৃহৎ একটি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং সেই সময় শুরুর দিকে কিন্তু আমি মূল নেতৃত্বের জায়গায় ছিলাম। এরপরে আমি যে সময় অ্যারেস্ট হই, হুম। হুম। সেই সময় নুরুল হক নূর তিনি নেতৃত্ব দেন হুম। এবং পরবর্তীতে জেল থেকে মুক্ত হয়ে আমরা সমন্বিতভাবে কোটা সংস্কার আন্দোলন সফল করি। হুম। অর্থাৎ 18-র কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত অনেকগুলো ছাত্র আন্দোলন বা যুগপৎ আন্দোলন আমি সবসময় সামনে থেকে ভূমিকা রাখতে চেষ্টা করেছি এবং বিশেষ করে 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন এবং এই আন্দোলন করতে গিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত এবং দলীয় পর্যায়ে সম্পর্ক তৈরি হয় এবং অনেক কাজ একসাথে করেছি। ওকে। তার ধারাবাহিকতায় মূলত তিনি আমাকে আচ্ছা। চিনেন, জানেন। এবং আমার কাছে মনে হয়েছে, একটু শেষ করি 30 সেকেন্ডে, হুম। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তিনি আমাকে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেছেন, আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা সম্পর্কে জানেন, বিশেষ করে আমি সাংগঠনিক কর্মযোগ্য বলেন, লেখালেখি, বক্তব্য, আমার কাছে হুম। মনে হয় সামগ্রিকভাবে তিনি বিবেচনা করেছেন যে তার রাজনৈতিক মানে সহকারী হিসেবে আমাকে হুম। নিয়োগ দেওয়ার। আম, মানে রাজনৈতিক সহকারী হিসাবে নিয়োগ দিতে গেলে তো আমরা আবারও পরে নিশ্চয়ই, না আপনি আবারও 1 মিনিট একটু বলতে পারেন যে রাজনৈতিক সহকারী হিসেবে ইয়ে করতে গেলে তো রাজনীতিটা বিশ্বাস করতে হবে। আপনি বিএনপির রাজনীতিটা কবে থেকে বিশ্বাস করেন? অনেকেই বলেন যে আপনি যেহেতু টক শোতে খুবই উচ্চকণ্ঠ, আপনার বক্তব্যের ক্ষেত্রে আপনি খুবই যেটা আমরা দেখি আর কি, যে সংস্কৃতিটা যে খুবই আক্রমণাত্মক ভাষায় কথা বলতে পারেন, সেই জন্যই কি আপনাকে আসলে সামনে নিয়ে আসা হইলো?
মানে ওইটার পুরস্কার হিসাবে যে আপনি খুবই মানে যে যে প্রশ্ন আপনার পছন্দ হইলো না সেই প্রশ্নটা, বা যে বক্তব্যটা আপনার পছন্দ হইলো না সেই প্রশ্নে আপনি খুবই, ওইটার কি কারণ? কারণ আচ্ছা, রাজনৈতিক সহকারী হইতে হলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হইলো যে আপনি তো বিএনপি রাজনীতি করতেছেন অল্প কয়দিন, মানে কোটা বিরোধী আন্দোলন বা সেটাতে আপনি রেলেভেন্ট ছিলেন বহুদিন, সেটা অন্য কথা, কিন্তু আপনি বিএনপি রাজনীতিটা তো খুব বেশি দিন করতেছেন না। আচ্ছা, দেখেন, আমি মনে হয় আগে স্পষ্ট করেছি হুম যে 2022 সাল থেকে মূলত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক এবং আন্দোলন করা, এবং আজকের এই টকশোতে আমাদের রতন ভাই আছেন, তিনি হুম আমার সাথে যেভাবে বিতর্ক করবেন, হুম আমিও ঠিক সেইভাবে, তিনি যদি আমার সম্পর্কে এখানে এমন এমন বক্তব্য দেন যেটার কাউন্টার দেওয়ার জন্য আমাকেও আসলে ওই ধরনের বক্তব্য দিতে হয়। হুম। তো এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে এটি আসলে হয়ে থাকে। কেউ যদি আহ, ইট মারে, তাহলে তাকে যদি আপনি পাটকেল না মারেন, সে কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে ইট মারতেই থাকবে। তো এগ্রেসিভ হওয়া আসলে এটা, বা কাউন্টার দেওয়া, এটা আসলে প্রেক্ষাপটের উপরে বা বিষয়বস্তুর উপরে ডিপেন্ড করে। এখন আপনার এই টকশো কোন দিকে যাবে, আপনি কোন দিকে নিবেন, আপনার ইন্টেনশন কি, আমার সেটির আমার উপর কিন্তু আমার বক্তব্য নির্ভর করবে। আমি একটা ছোট মানে 2 সেন্ট দিয়ে রাখি যে পৃথিবীর সকল সকল লোকেরই তার নিজের কার্যক্রমের পক্ষে যুক্তি আছে। কেউ যখন কাউকে গুলিও করে দেয়, সে বলতে পারে যে ও আমাকে ইনস্টিগেট করছে, ও আমার জন্য ভালো ছিল না। কিন্তু অন্য মানুষের কাজের উপর তো আমার নিয়ন্ত্রণ নাই, আমার নিয়ন্ত্রণ আছে আমার কাজের উপর। অন্য একটা মানুষ আপনাকে প্রভোক করলো কিনা, আপনাকে একটা খারাপ বললো কিনা, গালি দিল কিনা, সেইটার উপর তো আপনার অ্যাক্ট নির্ভর করে কিনা। আপনি দয়া করে ব্যাপারটা ভাইবা দেখবেন আমরা এরকম রাজনীতি আশা করি কিনা। মানে পাল্টা আচ্ছা, পাল্টি, ইটের আমি বদলে পাটকেল, আমি ইটের বদলে পাটকেলের রাজনীতিটাই আমরা আশা করি না। জনাব খান, আমি আচ্ছা, আপনার কাছে ফিরি একটু আমি পরে। আমি এই বিষয়ে একটু উত্তর দিই, জি আমি এক জি মিনিটে শেষ করব। জি আচ্ছা, আপনি নিশ্চয়ই 2018 সাল থেকে আমাকে চিনেন, জি জানেন, আমার রাজনৈতিক হুম, উত্থান হুম, পরিস্থিতি সব তো আপনার জি চোখের সামনেই, তাই জি না? জি এখন গণ অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার ছিল, কিন্তু যে সময় পরিবর্তন না হয়ে উল্টো লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি সংগ্রামী মহাসচিব হুম তার নেতৃত্ব নিয়ে, তার মন্ত্রিত্ব নিয়ে তিনি আগামীতে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা এগিয়ে আছেন নাকি তার যোগ্যতা নাই, এ ধরনের বক্তব্য আসে। হুম। এবং পাশাপাশি যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেরুদণ্ড যে সময় 1/11 সময় ভেঙে দেওয়া হয়, তাকে আমরা নির্যাতন করা আমরা হয়, আসি সেটি আপনার নিয়ে। কাছে খান, জনাব খান, আমরা জি, আপনার কাছে আসি, কারণ এটা একটু বড় লম্বা সময় নিয়ে কথা বলতে হবে, সেটা আমি আপনার কাছে আসতেছি। আমরা একটু রতন ভাইকে শুনে আসি। জনাব রাজিকুজ্জামান রতন, অনেকেই বলতেছেন, আমি আসলে এই প্রশ্নটা রতন ভাই আপনার সঙ্গে আমি ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে এই প্রশ্নটা আমি বহুবার বলি, বহুবার করি, কিন্তু এক এক সময় এক এক রকম উত্তর পাওয়ার আমি আশা রাখি, কিন্তু আপনি কনসিস্টেন্টলি একই রকম উত্তর দেন। আজকে আমি দেখি যে এটা পরিবর্তন হয়েছে কিনা, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সমাজতান্ত্রিক রাজনীতি এখন একদমই ইরেলেভেন্ট। এই কথাটার সাথে আপনি আসলে একমত কিনা? আপনারা নির্বাচনে অংশ নিয়েছিলেন, গত নির্বাচনে 153 জনের মধ্যে মাত্র একজনের জামানত রক্ষা পেয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সমাজতান্ত্রিক রাজনীতিকে মনে করা হইতেছে হচ্ছে সফট, ফেসিবাদের ফেসিবাদরে জারি রাখার সফট একটা পরিকল্পনা কাঠামো মাত্র। যদিও আমি সাক্ষ্য দিতে পারি যে আপনারা 10 বছর, 12 বছর, 15 বছর এই শেখ হাসিনার পুরো শাসনামলটা ধরে, তার প্রত্যেকটা কাজ ধরে, তার প্রত্যেকটা অন্যায় ধরে আপনারা কথা বলেছেন, মানুষকে সংহত করতে চেষ্টা করেছেন, কিন্তু কেউ আপনাদের কথা শোনে নাই। প্রবলেমটা কোন জায়গায় সেটা যদি একটু আপনারা বলেন, নাকি আপনারা আড়ালে একটু, যেটাকে বলে হচ্ছে একটু সফট হয়ে এই ক্ষমতার সম্মতিটাই আপনারা উৎপাদন করতে চেয়েছেন কিছুটা বিরোধিতার আড়ালে? ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন আমরা খুব প্রত্যাশা করি, কারণ এই প্রশ্নের মধ্য দিয়ে রাজনীতিটাকে পরিষ্কার করা যায়। যেমন আমাদের রাজনীতিটা কি, ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করা। আমাদের রাজনীতি, আমরা যখন সমাজতন্ত্রের কথা বলি, তার মানে আমরা পুঁজিবাদের বিপরীতে একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। পুঁজিবাদে বলে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, টাকা ছাড়া কিচ্ছু হবে না। আর আমরা বলবো সবকিছুর একটা সামাজিক দায়বদ্ধতা লাগবে। ওরা বলবে টাকা দাও তো শিক্ষা নাও, টাকা নাই তো কিচ্ছু নাই। আমরা বলতে, মানুষ যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকার সর্বোত্তম ব্যবহার কি হবে না? এদেশের শ্রমজীবী মানুষ, তারা সম্পদ তৈরি করে, তার মালিকানা কি তারা পাবে না? সম্পদ তৈরি করবে সবাই মিলে, আর ভোগ করবে পুষ্টিমীয় কয়েকজন মানুষ। এইটাই কি চলতে থাকবে? ফলে এই যে রাজনীতিটা, এর উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের
সমস্ত পথ চলা। যে কারণে যখন দেখুন এরশাদ যখন ক্ষমতায় এলো, তারপরে এরশাদ চেষ্টা করেছিল একটা নির্বাচনের মধ্য দিয়ে সম্মতি উৎপাদন করতে। আপনারা জানেন যে সেই সময় কিন্তু 86 সালে আমাদের দল বাসদ, তখন আমরা শক্তি খুব বেশি না, কিন্তু আমরা বলেছিলাম স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন নয়, দ্যার ইজ নো ইলেকশন আন্ডার অটোক্রেসি। এবং আমরা সে কারণে এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাইনি, 86 নির্বাচনে যায় নাই, 88 নির্বাচনে যায় নাই। আমাদেরকে অনেকে বলতে পারতো আপনারা নির্বাচন করলে কি বা করতে পারতেন, আমরা কি করতে পারতাম সেটা আর একটা প্রশ্ন। জনগণ আমাদেরকে ভোট দেবেন কি দেবেন না সেটা জনগণের বিষয়, কিন্তু আমরা জনগণকে কোন বক্তব্যটা দিকে ধাবিত করব, জনগণের কাছে কোন যুক্তিটা নিয়ে যাব, সেটা কি আমরা বলবো না? আচ্ছা, তারপরে ধরুন আবার এই যে যখন এইবারের এই মুভমেন্টের কথা যদি বলি, 2008-এর পরে 2013-র পর থেকে যে পরিস্থিতিটা তৈরি হলো, 2014-র ইলেকশন কিন্তু আমরা বর্জন করলাম। আমাদের বর্জন করাতে আবার এই প্রশ্ন আসতে পারে যে বাসদের বর্জন করাতে কি আসে যায়, কিন্তু আমরা কিন্তু সেদিন বলেছিলাম যে এই নির্বাচনে আমরা যেতে পারি না। তারপরে ধরুন আবার যখন 2018-তে দিনের ভোট রাতে হলো, তখন কিন্তু প্রথম 30শে ডিসেম্বর নির্বাচন হয়েছে। আমরা 2রা জানুয়ারি প্রেস ক্লাবে আমরা সারা দেশের প্রতিনিধি যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাদেরকে নিয়ে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেছি ভোটটা রাতে হয়েছে। এরপরে যে যে কথাটা চালু হলো না, দিনের ভোট রাতে হয়েছে, এইটা কিন্তু প্রথম এটা দাঁড় করিয়েছিলাম আমরা বাম গণতান্ত্রিক জোট। আচ্ছা, তারপরে 24-এর নির্বাচনে আমাদের এই বক্তব্যটা কিন্তু সারা দেশে চালু হয়ে গেল। সেটা কি, এই নির্বাচনটা কেমন হচ্ছে, যে আমি ডামির নির্বাচন। এই যে আমি ডামি এই কথাটা প্রথম আমাদের পত্রিকা ভ্যানগার্ডে আমরা উল্লেখ করলাম যে এটা কি নির্বাচন হলো নাকি আমি ডামির নির্বাচন হলো। ফলে এইটা এখন উচ্চ কণ্ঠে কথা বললে তিনি খুব সংগ্রামী, যুক্তি দিয়ে কথা বললে তিনি খুবই একটু নরম সরম। রতন ভাই, আমাদের দেশে রতন ভাই আপনার সাথে এই উচ্চ কণ্ঠ মানে বা স্বাভাবিক কণ্ঠ নিয়ে আমার একটু কথা আছে। যে আপনি ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করার প্রসঙ্গে বলতেছিলেন, আমি বক্তব্য অপেক্ষা দৃষ্টান্ত সবসময় ভালো। আপনারা বলতেছেন যে আপনারা 86 সালের নির্বাচনে যান নাই, 2014 নির্বাচন যান নাই, 2018 নিয়ে আপনি কি বলছেন, এটা সত্য কথা। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করার বেশিরভাগ মানে পথ দেখানো আপনাদের কাছ থেকে আসছে। কিন্তু আমরা কি দেখি, আপনারা আসলে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করলেন না, কিন্তু যারা মানে আপনাদের নেতৃত্ব দিয়েছে তারা খুব সহজে এরশাদের পাশে গিয়ে বা নিচে গিয়ে পায়ের কাছে গিয়ে বসে পড়লো। শেখ হাসিনা একবার গর্ব করে বলেছিলেন, আপনার মনে থাকবে রতন ভাই, বাম তো সব পচাগুলি বাইরে রয়ে গেছে, ভালোগুলিকে সবগুলিকে আমি নিয়ে আসছি। আমরা বেগম জিয়াকেও দেখছি বাম যেগুলি ভালো সেগুলিকে উনি নিয়ে আসতে, পচাগুলিকে বাইরে রাখা দিতে। আমরা জনগণের পক্ষ থেকে আমরা কি দেখবো, জিনিসটা আমাদের মানে আমাদের রিডিংটা কি হবে? জনগণের রিডিংটা এটাই দেখুন যে সাফল্য এবং মর্যাদা দুটো হাত ধরাধরি করে চলে না, কোনো সময় হাতাহাতি করে। যেমন ধরুন শেখ হাসিনা যখন বললেন আমি পাকা বামগুলোকে নিয়ে এসেছি, আমরা বললাম যে ঠিকই, আপনি পাকাগুলো নিয়ে তাদেরকে পচিয়ে ফেললেন। তারপরে যদি বলি বিএনপির সঙ্গে বামদের অনেকে আছে, তারা কিন্তু বাম পরিচয়ে নেই, তারা আছে বিএনপি পরিচয়ে, তারা এখন আর বাম নেই। হ্যাঁ, এরশাদের সঙ্গে যে বাম গিয়েছিল সে বাম থাকে। বামদের সম্পর্কে আমাদের সাধারণ লোকজনের ধারণা, রতন ভাই প্লিজ এটা পার্সোনালি নেবেন না, বামরা শুধুমাত্র একটা অফারের অপেক্ষায় থাকে, যে অফারটা তার পছন্দ হয়, দ্যাটস ইট। বর্তমান জামাত ইসলামের প্রধান বাম দল করতেন এক সময় না, এটা কিন্তু খেয়াল করে দেখুন, জামাত ইসলামের উনি যে বাম দল করতেন, বিএনপির মহাসচিব বাম দল করতেন এক সময়, ওটা কিন্তু তারা অফারের জন্য যান নাই, ওটা তারা দৃষ্টিভঙ্গির জন্য গিয়েছেন, তারা ওই দৃষ্টিভঙ্গিটাই ধারণ করেন। আমরা অন্তত কোনো মানুষকে এইভাবে এত ছোট ভাবে অপমান করতে চাই না। আমরা মনে করি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছে, তিনি মনে করেন যে এই বামপন্থীদের দ্বারা আর হবে না, এইটা ভালো কথা বলছেন। আই ডু এগ্রি উইথ ইউ যে আমরা কাউকে পাল্টাতে পারে, কোন রাজনৈতিক দলকেই আমরা অপমান করি না, আমরা তার সঙ্গে যুক্তি করি। কোন রাজনৈতিক ব্যক্তিকেও আমরা না, এটা আপনার কাছে শিখলাম, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টা যেতে পারে, ইটস ফাইন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টা যেতে পারে। তো আমরা তাহলে পরের কথা আসি, যে আপনি ওই 2024 সাল পর্যন্ত আপনি বলতেছিলেন, এবার আমরা ইলেকশনে আসি। আমি আপনার কথার সাথে একমত রতন ভাই, আমি আমার কথা কারেক্ট মাইসেলফ, যে মানে এটা একটা অফার নাও হইতে পারে, তার দৃষ্টিভঙ্গি পাল্টা যেতে পারে, আম লাইক ফাইন উইথ ইট। কারণ বিএনপির মির্জা ফখরুল আলমগীর বা জামাত ইসলামী শফিকুর রহমান সাহেবের দৃষ্টিভঙ্গি পাল্টাইতেই পারে,
আওয়ামী লীগের মতিয়া চৌধুরী যিনি ছিলেন তার দৃষ্টিভঙ্গি পাল্টাইতেই পারে, আমি আপনার সাথে একমত। আপনি 2024 সালের নির্বাচন পরবর্তী বা 2024 সালের নির্বাচন পরবর্তী আপনারা যে নির্বাচন অংশগ্রহণ করলেন 153 জন প্রার্থীর কথা আমি বলতেছিলাম, সেই সময়টার প্রেক্ষাপট একটু বলেন জনগণের কাছ থেকে। আমরা কিন্তু একদম দীর্ঘদিন ধরে বলছি যে বাংলাদেশের নির্বাচনটা 3টা এম দ্বারা পরিচালিত হচ্ছে। একটা কি মানি, একটা হলো মাসল, একটা হলো ম্যানিপুলেশন। তো যে কারণে আমাদের এখানে যখন অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয় তখন দেখা যায় সে নির্বাচনটা আপাত নিরপেক্ষ হয়, কারণ তখন ম্যানিপুলেশনটা অনেক ক্ষেত্রে একটু নিয়ন্ত্রিত থাকে। তো এই মানি এবং মাসল পাওয়ার এই দুটোর কিন্তু একটা দারুণ প্রভাব আছে। তার সঙ্গে আছে কখনো আঞ্চলিকতার প্রভাব, এবং কখনো কখনো আছে যে আচ্ছা উনি মানুষ ভালো, কিন্তু ওনাকে ভোট দিলে উনি যদি একা যেতেনও, ওনারা তো আর সরকার গঠন করে কিছু করতে পারবেন না। অনেক সময় মানুষ একটা ভালো মানুষকেও এই কারণে কিন্তু ভোট দেয় না, তারা মনে করে তিনি মানুষ ভালো, তিনি সংগ্রামী মানুষ, তিনি সবসময় আমাদের পাশে থাকেন। কিন্তু নির্বাচনটা অন্যভাবে আমাদের দেখতে হবে। নির্বাচনে যে টাকার খেলা হয় এবং তার সবার আগে যে নৈতিক অধঃপতনটা হয়, এটার প্রথম ধাক্কাটা আসে যখন হলফনামাটা আমরা দিতে দেখি। হলফনামায় সবাই হলফ করে তার সম্পত্তির পরিমাণটা এমন দেখান যে তার আত্মীয় স্বজন কিংবা সন্তান সন্ততিরও বলবে যে আপনারা তো এটা বাবা বা ভাই আপনি তো ঠিক তথ্য দেননি। কেউ যদি বলে তার 10 ভরি সোনা আছে, তার বাজার মূল্য হচ্ছে 1,00,000 টাকা, এবং এটা হলফনামায় লেখেন, এটা নিয়ে কি কোনো লজ্জা হয় না? ফলে এইরকম কিন্তু এটাই মনে করে যে রাজনীতিবিদদের একটু এতে তার সুযোগ আছে, সে ক্রয় মূল্যের উপর লিখতে পারে। কিন্তু সবসময় ক্রয় মূল্য দিয়ে লিখবে না। রতন ভাই যখন হলফনামা দিব, রতন ভাই ভালো মানুষের হলফনামায় তো আমাকে হলফ করে বলতে হবে যে এই সময় আমার হাতে সম্পত্তি কত আছে। আমি যখন ইনকাম ট্যাক্স দেই তখন কি আমার ওই আগের বাজার মূল্য দিয়ে ইনকাম ট্যাক্স দেই না বর্তমান বাজার মূল্য না? কিন্তু রতন ভাই ভালো মানুষদেরকে এই কথা কিন্তু আসলে ঠিক আছে যে অনেক সময় ভালো মানুষদের আমরা ভোট দিই না, কিন্তু আমরা তো 2000 আপনি যে মানি মাসল ম্যানিপুলেশনের কথা বললেন, 2026 যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের মধ্যে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, এবং আমরা কিন্তু দেখছি, আমি যদি 2টা উদাহরণ ধরি, যে ব্যারিস্টার রুমিন ফারহানা পাশ করে আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, যেইখানে তার আগের দলের লোক ছিল, সেইখানকার বড় ক্যান্ডিডেট ছিল, অনেক বেশি পুরুষতান্ত্রিক একটা সমাজ ছিল। আমি যদি হান্নান মাসুদের কথা ধরি, সন্দ্বীপের হাতিয়া থেকে, এবং হান্নান মাসুদের অর্থনৈতিক অবস্থা মানে খুব যে মানে অনেক মানি, অনেক মাসল, অনেক কিছু ছিল, ব্যাপারগুলি তো এরকম না নতুন দল থেকে। আপনি এটাকে কি বলবেন রতন ভাই? আপনারাই তো জনগণের কাছে দুটো একদম দুটো। হ্যাঁ, একটা আমি আপনারই পরের কথাটা মেনে নিলাম, জনগণকে যেভাবে উইন করা দরকার সেটা আমরা পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু যে দুটো উদাহরণ দিলেন সে দুটো উদাহরণ কিন্তু 2 ধরনের। রুমিন ফারহানাকে মানুষ দেখেছে কিন্তু 10 বছর 12 বছর ধরে কিভাবে তিনি একটা স্ট্রাগল করে এসেছেন। হ্যাঁ, স্ট্রাগলিং ক্যারেক্টারের প্রতি যেমন মানুষের একটা ইয়ে থাকে, কিন্তু স্ট্রাগলিং ক্যারেক্টারের সঙ্গে তার পিছনে একটা বিরাট দলের সমর্থন ছিল, সেটা বিএনপি। সেই বিএনপি যখন তাকে নমিনেশন দেয়নি তখন মানুষ মনে করছে তার প্রতি ইনজাস্টিস হয়েছে। ফলে মানুষ কখনো কখনো একটা বড় দলের মধ্যেও যদি ইন্ডাস্ট্রি, অনেক সময় দেখেন না বিদ্রোহী প্রার্থী জিতে যায়, তো অনেক সময় রুমিন ফারহানার ক্ষেত্রে কিন্তু এই বিরাট একটা সিম্পেথি কাজ করেছে। তার 10-12 বছর ধরে কন্টিনিউয়াস তার যে স্ট্রাগলটা ছিল সেটার একটা রিকগনিশন মানুষ দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, রুমিন ফারহানা যে ফাইটটা দিয়েছেন, একদিকে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে, একদিকে মোল্লাতান্ত্রিকতার বিরুদ্ধে, মানুষের এটা, তাকে আমি রেসপেক্ট করি। কিন্তু আরেকজনের কথা যিনি বললেন, তিনি যে পরিবার থেকে এসেছেন বলে দাবি করে না, যে পরিমাণ খরচ করেছেন এটাও কি ম্যাচ করে না? এটাও খেয়াল করতে হবে। কেউ কেউ তো তাকে টাকা দিতে পারে গোপনে, ক্রাউড ফান্ডিং হতে পারে, তার বন্ধু-বান্ধব। টাকাটা কোথা থেকে এলো, টাকাটা কোথা থেকে এলো সেটা একটা বিষয়, কিন্তু সেটা কি তিনি হলফনামায় উল্লেখ করেছেন না যে তিনি এই টাকাটা অমুক জায়গা থেকে পেয়েছেন? কিন্তু ফলে আমরা যদি বলি যে টাকার ব্যবহার, জি, হাতিয়ার মানুষের কাছে কিন্তু হান্নান মাসুদের একটা মানে কি বলবো, এটাকে আমি জনপ্রিয়তাও আসে, সেটা তো অস্বীকার করার মতো না। আর আমি এখানে যদি একটু বলি আপনাকে, দেখুন হাতিয়ার মানুষের কাছে কিন্তু কিংবা সন্দ্বীপের মানুষের কাছে দীপবন্ধু মোস্তাফিজ সাহেবের নাম আপনি জানেন? রাইট, জানি, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী। কিন্তু সেই মানুষটা একদিকে ব্যাংকের টাকা কত তছনছ করে ফেললো, কিন্তু সেই মানুষটা কিন্তু আবার সন্দ্বীপের কাছে দীপবন্ধু হিসেবে পরিচিত ছিল। ফলে মানুষ কখনো কখনো আঞ্চলিক এরকম একটা প্রবণতা থাকে যে আমাদের ছেলে, আমাদের এটা থাকে, এটা আমি দোষের মনে করব না। যারা এটাকে ব্যবহার করে তারা কি উদ্দেশ্যে ব্যবহার করে সেটা ভবিষ্যতে প্রমাণ হবে, কিন্তু মানুষ তো কাউকে না কাউকে অবলম্বন করতে চায়, এটা ঠিক। আপনি যে কথাটা বলতে চেয়েছেন আমি সেই জায়গাটাতে থাকতে চাই। আমরা বামপন্থীরা কেন মানুষের সমস্ত সংগ্রামের পাশে থেকেও মানুষকে আমাদের পক্ষে আনতে পারি না, এই প্রশ্নটা আমরা কিন্তু সবসময় বিবেচনার সঙ্গে নেই। এটা আমাদের আত্ম অনুসন্ধান করতে উদ্বুদ্ধ করে, এটা আমাদের পথ দেখাতে উদ্বুদ্ধ করে, এবং এটার সাথে সাথে এটাও দেখায় যে আমরা যতটুকু কাজ করি
তার সাফল্য যতটুকু পাই, আমরা যতটুকু কাজ করি তার চেয়ে বেশি দুর্নাম পাই। এই দুর্নামের বোঝাটা আমাদের অনেক সময় টানতে খুব কষ্ট হয়। যেমন ধরবেন যে এ যাবৎকালের যত আন্দোলন যদি কেউ বলে, সব আন্দোলনের ইনিশিয়েট করে কারা, এটা বলে এটাই। কিন্তু তারপরে আবার আমাদের মধ্যে থেকে যখন কেউ দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ার কারণে তারই যে রাজনীতিকে তিনি একসময় অপছন্দ করতেন বা ঘৃণা করতেন, সেই রাজনীতিতে চলে যান একটা মন্ত্রী হবার জন্য বা এমপি হবার জন্য, ওটাকেই মানুষ খেয়াল রাখে যে কই তোমাদের অত বড়, উনি তো চলে গিয়েছেন। এটা ভবিষ্যতে যারা লড়াই করবেন তাদের পথটাকে কঠিন করে দেয়। আমার মনে হয় যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কেন হইতেছে সেইটার ক্ষেত্রে কি ইনসেন্টিভ থাকতেছে সেইটাও আমরা একটু শুনবো। আমরা আসতেছি রতন ভাই আমার কাছে, আমরা একটু জনাব রাশেদ খানের কাছে যাই। জনাব রাশেদ খান, আপনার একটা কথা ধরে আমাদের অনেক দর্শক অনেকগুলি মন্তব্য করতেছেন, আপনি কন্টিনিউ করবেন যে আপনার রাজনীতি, আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সর্বোপরি আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলেন যে আপনার যে কাউন্টার করা, মানে রাজনীতিতে ঢিল এবং পাটকেল নিয়ে আমরা একটা আলোচনা শুনতেছিলাম, যে আপনি বলতেছিলেন যেহেতু রতন ভাই আপনাকে আক্রমণ করে কথা বলেন, কারণ রতন ভাই কাউকে আক্রমণ করে কথা বলেন না, আমি রতন ভাইকে আক্রমণ করলেও রতন ভাই হাসি মুখে সেটা ফেরত দেন, তো সেই জন্য আপনি রতন ভাইকে কিছু বলবেন না। কিন্তু কেউ এসে যদি আপনাকে ঢিল মারে আপনি তাকে পাটকেল মারবেন, কেউ এসে যদি আপনাকে গুলতি দিয়ে মারে আপনি তাকে গুলি করে দিবেন, কেউ যদি আপনাকে একটা গালি দেয় আপনাকে 10টা গালি দিবেন, এইটা হচ্ছে আপনার এটা। কিন্তু আপনি ওই প্রসঙ্গটাও একটু বলবেন যে আপনি খুব জোরে সোরে ইদানিং বলেন, মানে এটা আমাদের দর্শকদের মতামত, মোহাম্মদ মালাওয়াইকি খুব ব্রিফলি এটাকে এরকম বলেছেন যে রাশেদ ভাই বলছেন স্বাধীনতা বিরোধীরা এখন বিরোধী দল, এটা অত্যন্ত লজ্জার। মরহুম বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী 2 জনকে মন্ত্রী দিয়েছিলেন, সেটাকে অন্তত গৌরবের নাকি? রাশেদের কাছে প্রশ্ন আমি মালয়েশিয়া থেকে, আপনি যদি ওই ঢিল পাটকেল থেকে শুরু করে আপনি যেসব বক্তব্য দেন সেই সব বক্তব্য একটু বলেন। কিন্তু আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলবো রাশেদ, আমরা যদি একটু ব্রিফলি বলতে চেষ্টা করি। জনাব খান। দেখেন, যে সময় জামাত ইসলাম বিএনপির সাথে রাজনৈতিক জোটে ছিল এবং একসাথে নির্বাচন করেছে, সেই সময় জামাত ইসলামকে মানুষ মজলুম হিসেবেই জানতো। এবং এখনকার জামাতের নেতৃবৃন্দের বক্তব্য এবং সেই সময়কার নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। গণঅভ্যুত্থানের পরে জামাতের আমির তিনি শুরুতেই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিলেন। তিনি বললেন যে বিএনপি নব্য ফ্যাসিস্ট, এক স্বৈরাচারকে হটিয়ে আমরা আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না। আচ্ছা, বিএনপি যদি গণঅভ্যুত্থানের পর পর স্বৈরাচার হয়ে যায়, তার মানে কি? তার মানে বিএনপি আগে স্বৈরাচার ছিল? আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম বিএনপিকে যদি স্বৈরাচার মনে করে তাহলে বিএনপির সাথে কেন জোট করেছিল এবং কেন এইভাবে আসলে মন্ত্রিত্বের ভাগাভাগি বা সরকারের ভাগাভাগি করেছিল? আমি এটি আসলে বোঝাতে চাই যে যে সময় আসলে বিএনপির সাথে জোটে ছিল তাদের আচরণ, বা যে সময় আসলে তারা অপোজিশনে ছিল বিএনপির সাথে তাদের বক্তব্য, কথাবার্তা, আর বর্তমানের কথাবার্তা, আচরণ আমার কাছে একরকম মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলাম এই মুহূর্তে প্রধান বিরোধী দল, এবং এই প্রধান বিরোধী দল হওয়ার পরে জামাত ইসলাম মজলুম থেকে জালিম হয়ে গেছে। এবং বাংলাদেশের ইতিহাসে এমনটি দেখা যায় না যে আপনি যে সময় আসলে অপোজিশনে থাকবেন সেই সময় আপনি জালিম হয়ে যাবেন। একমাত্র জামাত ইসলামের ক্ষেত্রে আমার ভিন্নতা মনে হচ্ছে। দেখেন, তাদের এমপিদের নানান ধরনের কেলেঙ্কারি, এমপিদের কেলেঙ্কারি প্রসঙ্গে একটু আমরা পরে আসি, এটা যার যার ব্যক্তি, মানে ওইটা নিয়ে আমরা আপনি এটা বলতেছিলেন যে জামায়াত যখন মজলুম ছিল তখন জামায়াতের কথা ছিল একরকম, এখন জামায়াত 2001 থেকে 2006 পর্যন্ত মন্ত্রী ছিল জামায়াতের থেকে, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসি হয়েছে তারপরে, তো হঠাৎ করে জামায়াত জালিম হইল কেমনে? মানে, এবং আপনি শফিকুর রহমানের কথা বলছেন যে শফিকুর রহমান বলেছিল যে 100 স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচার, শফিকুর রহমান কিন্তু কারো নাম বলেন নাই, তখনও বিএনপির সাথে ওরকম বৈরিতা তৈরি হয় নাই, তাইলে আপনারা কেন এটা নিজের কাছে নিলেন কেন এই কথাটা? মানে আমার যদি নাম না নিয়ে কেউ বলেন যে মানে আপনারা নিজের কাছে, মানে তো এটা কলা খাইনার মতো হইল। আচ্ছা, শোনেন, সবসময় নাম বলা লাগে না, অনেক সময় বক্তব্য শুনলে বোঝা যায় যে তিনি আসলে কাকে বোঝাচ্ছেন। এবং এই যে নাম নেননি, তারপরে আবার নাম নিয়েছেন, তিনি তার একটা বাক্যে নাম নেননি, পরবর্তী বাক্যে তিনি ওই দলের নেতার নাম নিয়েছেন বা দলের নাম নিয়েছেন। আপনি হয়তো জাস্ট অতটুকু বক্তব্য শুনেছেন, পরের বক্তব্য হয়তো শোনেননি। সিরিয়াসলি আমি ওই বক্তব্যটার মধ্যে আমি বিএনপি বলতে শুনি নাই, মানে উনি বলছেন তখন শোনেন নাই, পরে বলছেন, মানে একই বক্তব্যে না, আমি বলছি যে এখন তো শুনতেছেন। এখন শুনতেছি, রাইট, এখন তো শুনছেন, হ্যাঁ, তারপরে তো শুনেছেন। তার মানে কি? তার মানে ওই সময় তিনি
কাদেরকে ইঙ্গিত করে বলেছিলেন? তার পরের বক্তব্য যদি আপনি শোনেন কিন্তু আপনি তো তাহলে তখনই সেটা কিন্তু বুঝছিলেন, স্পষ্ট হয়ে আমি যায়। তো এখন বুঝলাম, আপনি তখন বুঝলেন আমি কেন? কেন না, তখন আমি কেন বুঝবো না? আমি রাজনীতি করি না, ও আপনি তো সাংবাদিক, তাই না? আচ্ছা। আপনি অনেক কিছু আপনার হুম, প্রফেশনালিজম, হুম। আপনি অনেক কিছু আগে বোঝেন, আমার থেকে বেশি বোঝেন। কিন্তু আমি যেহেতু রাজনীতি করি, আমাকে তো অনেক কিছু বুঝতে হয়, শিখতে হয়, আমাকে তো এই লাইনে কাজ করতে তাহলে হয়েছে। আপনি মনে তো করতেছেন যাই যে হোক, এখন বিরোধী দল হিসেবে জামাত ইসলামের বিরোধী দল হিসেবেও এটা লজ্জার, ওই সময় সরকারি দলে থাকতেও সেটা লজ্জার ছিল না বেগম জিয়ার সময়? ওইটাই যদি একটু ব্যাখ্যা করতেন। ঠিক আমার প্রশ্ন তো সেটি, জি। যে আপনি যেহেতু বিএনপির সাথে জোটে ছিলেন, হুম, তো সেক্ষেত্রে বিএনপির প্রতি আপনার যে ধরনের বক্তব্য থাকা উচিত, হুম, আমরা তো সেই বক্তব্য আমরা লক্ষ্য করছি না। হুম। আপনি মনে করলেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপির পতন না, জামাত নিশ্চিত ইসলামীর একটা করতে বিশেষ হবে। সুবিধা আছে, জামাত ইসলামী সবার সঙ্গে থাকতে পারে, আওয়ামী লীগের সাথে ৮৬ নির্বাচনে এর সাথে সাথে চলে যেতে পারে, আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করতে পারে, জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপিকে ক্ষমতা থেকে সরাই দিতে পারে, আবার বিএনপির সাথে জোট করতে পারে, বিএনপি থেকে মন্ত্রী হতে পারে। জামাত ইসলামের কথাই হইতেছে না এখানে। এখানে কথা হইতেছে হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে আচরণটা জামাত ইসলামীর সঙ্গে করা হইতেছে সেইটা ঠিক আছে কিনা, বা আপনার পক্ষ থেকে করা হইতেছে সেইটা ঠিক আছে কিনা। আপনি না, এখন আপনি তো মানে এখন যেটা করা হইতেছে, এখন আপনি যেটা করতেছেন, যদি এইটা ঠিক থাকে তাহলে বেগম জিয়া ভুল ছিল। না, আমি কিন্তু জামাতের এখনকার যে আচরণ, আমি সেটা নিয়ে কথা বলছি। হুম, জামাতের অতীতের আচরণ, বক্তব্য, সেটি নিয়ে তো আমি বলতেছেন তো, সমালোচনা করছি না, কথা বলতেছেন বলছি না। বলতেছেন। না, আমি জামাতের বর্তমানের যে আচরণ, সমালোচনা, গালিগালাজ, হুম, প্রতিদিন পতনের হুমকি, হুম, এমনকি এই যে এনসিপির কিছু নেতৃবৃন্দের দ্বারা হুম, মানে জামাতের মুখপাত্র বানিয়ে হুম, প্রতিনিয়ত জামাতের যারা মিনিস্টার আছে, দুঃখিত, যারা হুম, বিএনপির মন্ত্রী আছে, তাদেরকে গালিগালাজ করানো, এগুলো কন্টিনিউয়াসলি চলতেছে। তো এইগুলো তো আসলে আমাদের অতীতে আমরা কখনো দেখি না। এমনকি শেখ হাসিনার সময়েও এইভাবে শেখ হাসিনাকে গালিগালাজ করা বা অন্য দলকে গালিগালাজ করা, হ্যাঁ, সমালোচনা আলোচনা হয়েছে, কিন্তু এখন তো আসলে মাত্রা ছাড়িয়ে গেছে। জামাতের নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলছে, এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারিরা যে ভাষায় কথা বলছে, এটা তো বাংলাদেশের রাজনীতি ছিল না। সুতরাং বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করছে। এখন আমার কাছে মনে হয় যে জামাতের সাথে বা এনসিপির সাথে এখন খুব বেশি ভদ্র আচরণ করার খুব বেশি সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তারা আপনাকে, মানে আপনি যেহেতু হাসতে, আপনি যেহেতু তারা আপনি রাজনীতিকে হাসতে পারেন। কলুষিত করতেছে, আপনি এটাকে ডাবল কলুষিত করে এটাকে ঠিক করবেন, মানে না, আদমরাদের ঘা মেরে তুই ডাবল বাঁচা। না, ডাবল কলুষিত না। তাহলে দেখেন, তারা এই ধরনের বক্তব্য আচরণের মাধ্যমে তারা আসলে রাজনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতেছে। হুম, এখন তারা মনে করতেছে যে আমরা যে ভাষায় বক্তব্য দিচ্ছি, হয়তো আমাদের এই ভাষার বক্তব্য বা আমাদেরকে কাউন্টার করার কেউ নাই, তারা লাগাতার বলতেই আছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, এরপরে তার কন্যাকে নিয়ে, এমনকি তার সহধর্মিণীকে নিয়ে, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, কিচ্ছু হ্যাঁ, হয় না এসব একের পর কটাক্ষ এক করলে, সমালোচনা। কিচ্ছু হয় না এসব কটাক্ষ করলে। এটা না, যদি যা কিচ্ছু হয় যায় না, তাহলে কটাক্ষ, এটা কিচ্ছু হয় না, এমন কিছু হয় আচ্ছা, না যে বক্তব্য, আচ্ছা, মানে আমি আপনি আপনাকে, কটাক্ষ করতেছেন, আচ্ছা, আপনি আচ্ছা, আমারে আমি কটাক্ষ আপনাকে করেন, বলি, আপনি আমারে কটাক্ষ আচ্ছা, করেন, আমি আপনাকে বলি, আপনি আমারে আপনি কটাক্ষ আপনার করেন, কোনো একটা অসুবিধা নেই। প্রোগ্রামে, আপনি আপনার একটা প্রোগ্রামে সম্ভবত আপনি আওয়ামী লীগের কোনো নেতাকে আনতে চেয়েছিলেন। হুম, তো সেই সময় আমার স্পষ্ট মনে নাই হুম। আওয়ামী লীগের কোনো নেতাকে বা শেখ হাসিনাকে আপনি আহ, কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন। না, আমি এরপরে বলছিলাম যে আমি আপনার শেখ নিয়ে হাসিনাকে বাংলাদেশে, ইন্টারভিউ করতে চাই, হ্যাঁ। এক্স্যাক্টলি, হুম, এরপরে বাংলাদেশে আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, আপনাকে গালি হুম। দেয়, এরপরে কিন্তু আপনি সেটা আর করেন নাই। কোনটার করি নাই? শেখ হাসিনা ইন্টারভিউ দিলে এখনো আপনি করব। না, আপনি একটা পোস্ট করেছিলেন আমার যতটুকু মনে আমি আছে। কোনো পোস্ট আপনি করি নাই, কিন্তু আমার কোনো সোশ্যাল মিডিয়ামে পোস্ট নাই। আমি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিতে গেছিলাম, সেই বক্তৃতার জি, মধ্যে একজনের প্রশ্নের জবাবে আমি বলছি, আমি যদি আইন আমার ভাঙতে হয় তাইলে আমি শেখ হাসিনাকে ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই। এই আইন ভাঙতে আমি সাদ্দামের ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই না। দ্যাট ওয়াজ না, মাই আমি সেটাই অ্যানসার। বলছি। এরপরে আচ্ছা, আমি আর আমি কই সেটাই বলছি। ইন্টারভিউ করি নাই। আমাকে যদি শেখ না, হাসিনা এখন আমি বলছি, ইন্টারভিউ দেন, আমি এখন ইন্টারভিউ করব। না, আমি বলছি যে আপনার যদি মানে সমালোচনা বলেন, আলোচনা বলেন, বা যেভাবে গালিগালাজ করছিল, সেটি না করলে কি আপনি আপনার অবস্থান থেকে সরে যেতেন? আমি কি আমার অবস্থান থেকে সরে গেছি? আমি তার পরের আমার দিন কাছে আবার মনে বলছি, হচ্ছে তারপরের দিন আবার বলছি, টেক ইট ব্যাক, আমি তারপর দিন আবার বলছি যে আমি শেখ হাসিনা ইন্টারভিউ এখনো নিতে চাই, এখনো বলতেছি, এবং এই পৃথিবীতে না, আমি এমন আমি কোন সাংবাদিক নাই যে শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাইবে না এখন। ঠিক ঠিক আপনার সেই বক্তব্যই আমি বলছি যে আপনার সেই সময় সমালোচনা হয়েছিল। এর হুম। আমার যতটুকু মনে আছে যে আপনি এর পরবর্তীতে আপনার অবস্থানটা আপনি পরিষ্কার করেছিলেন, বা কেন এই কথা, বা আমার কাছে মনে হয় এখনো তো তাই বললাম, আমি এখনো তো তাই বললাম। আমার হয় কি, মানে ঘটনা কিন্তু হইতেছে আপনি করেননি, কিন্তু কি আপনি এই কি রিস্কটা নেননি। কি রিস্ক? আমি তো এখনো বলতেছি শেখ হাসিনা ইন্টারভিউ করলে এখনো ইন্টারভিউ করব।
আমি 2 সপ্তাহ আচ্ছা পরে বাংলাদেশে আসবো রে ভাই, শেখ হাসিনা ইন্টারভিউ যে করবো এইটা বইলা আমি আবারও বলতেছি আমি শেখ হাসিনা ইন্টারভিউ করবো, এখন আমার জেল দিয়ে দেন শোনেন না, জেল দেওয়ার প্রসঙ্গ না, অথবা আমি জাস্ট অথবা 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 মাফ করেন। আমাকে যে প্রশ্ন করলেন হ্যাঁ আপনার বিষয়ে ওই সময় যেটি হয়েছিল আমিও তো দেখেছি, যে কারণে আমি ওই প্রসঙ্গটা আনলাম। যে দেখেন বাংলাদেশে যেটি হয়, কন্টিনিউয়াসলি নাসিরুদ্দিন পাটোয়ারিরা বলেন বা অন্যান্য নেতৃবৃন্দ বলেন, তারা কন্টিনিউয়াসলি বিএনপিকে নানান ভাষায় গালিগালাজ করছে, কটাক্ষ করছে। সেই জায়গা থেকে তারা যে ভাষায় কথা বলছে আমরা তো ওইটার যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছি যে তারা আসলে এইভাবে রাজনীতিকে আসলে নষ্ট করতেছে, নোংরামি ফেয়ার এনাফ, করতেছে। ফেয়ার এনাফ, আপনার এটা পজিশন হতে পারে, কিন্তু আমরা মনে করি যে একটা জায়গার থেকে যেটাকে আপনি কলুষিত বলতেছেন সেই কলুষিতর জবাব যদি আপনি কলুষ দিয়েই দেন এটা দূর হবে কিনা সেইটা ভাইবা না না, এটা তো কাউন্টার দিয়ে, আমি তো এটা সেটা। পাল্টা ব্যাখ্যা দিয়ে, যেমন আমি হ্যাঁ, যেমন দেখেন যে সময় আসলে বিএনপি সম্পর্কে জামাত ইসলাম নানান ধরনের মানে বক্তব্য দিচ্ছে, যেমন বিএনপি নাকি জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট নিয়ে প্রতারণা করছে, এবং এই বক্তব্য দিতে গিয়ে তারা বিএনপিকে আবার গণভোটের হুমকি দিচ্ছে, নানান ধরনের কথাবার্তা বলছে, একদিনে পতন ঘটিয়ে দিবে, 7 দিনে পতন ঘটিয়ে দিবে, 16 দিনে পতন ঘটিয়ে দিবে, এই বক্তব্যগুলো আপনিও শুনেছেন। তো সেই জায়গায় জামাত ইসলামের যে মুনাফিকি, প্রতারণা, ভণ্ডামি, সেগুলো আমরা মানুষের সামনে স্পষ্ট করছি, যে যেখানে যেখানে জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, গণভোটের অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, এবং সেটা ব্যাখ্যার সহিত যে এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছে, এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে, বিএনপি ব্যাখ্যা তো চাইলে আপনি দিতেই পারবেন। সেই ব্যাখ্যাই তো, সেই ব্যাখ্যা যদি না, সেই ব্যাখ্যা শোনেন, আমি আপনাকে বলি, যেমন যেমন নিউজ 24 এর একটি টক শোতে আমাকে লাগাতার ব্যারিস্টার শাহরিয়ার কবির রয়্যাল এজেন্ট বলছে 3 মিনিট ধরে, আমি কিন্তু হাসতেছি, আমি মানে তাকে বোঝানোর চেষ্টা করতেছি, তো তিনি কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে রয়্যাল এজেন্ট বলেই যাচ্ছেন, যেখানে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন নুরুল হক নূরসহ আমরা করেছিলাম, এবং সেই সময় আমার নামে 3টা মামলা হয়। এরপরে যদি ওই ব্যক্তি আমাকে বারবার রয়্যাল এজেন্ট বলেন, হ্যাঁ আমরা ভারতের কাছ থেকে টাকা খেয়েছি, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছি, আপনি এটা কিভাবে বন্ধ করলেন? আপনি এটা কিভাবে বন্ধ করলেন? তখন তো স্বাভাবিকভাবে আমি কত সময় নিজেকে কন্ট্রোল করব, তখন আমি তাকে কিন্তু কাউন্টার দিয়েছি, এবং আমাকে তখন আমার যেরকম যে শারীরিক ভাষা ব্যবহার করে কাউন্টার দিয়েছেন সেটা খুব ডিসেন্ট হয়েছে। না, শারীরিক ভাষা না, তিনি আমাকে আমি দেখতেছিলাম যে আপনি আঙ্গুল তুলে তুলে কথা বলতেছেন। আমি বলতেছি না, উনি তো থামতেছে না, উনি আমাকে রয়্যাল এজেন্ট বলতেছে, তখন আমি তাকে বলছি আমি এটা নিয়ে আমি বললাম আপনি বলেন আমি যদি ওই সময় তাকে না থামাতাম, হ্যাঁ, বা মনে করেন যে আমি রাগান্বিত হয়েছি, তো আমি রাগান্বিত না হলে তো তিনি একের পর আমাকে এই ধরনের ভাষা তিনি ব্যবহার করে আমি ঠিক জানি না, কারণ আপনি একজন রাজনীতিবিদ, আমি একজন সাংবাদিক, আমি আসলে আপনার ব্যাপারটা আমি বুঝতে পারবো না কখনো, যে মানে আমার আসলে কি না, এটা বুঝতে পারবেন না, যেমন এটা আমি বুঝতে পারবো না, যেমন ধরেন রাজনীতি করলেই বুঝতে পারবো, যেমন ধরেন আপনাকে আমি যখন বললাম যে আমাকে কটাক্ষ করেন, তখন আপনি আরেকটা প্রসঙ্গের কথা বললেন, যাই হোক সেইটার একরকম, কিন্তু আমাদের একজন দর্শক কি বলতেছে আপনি দেখেন, উনি আমাকে বলতেছেন যে খালেদ ভাই আপনাকে কটাক্ষ করা কিছু নাই, আপনি মিড লেভেলের একজন ইউটিউব সাংবাদিক ভাই, আপাতত আপনাকে মাঝে মধ্যে দেখলে মনে হয় এটা পডকাস্ট যেখানে ক্যাজুয়াল আলাপ হচ্ছে, রাজনৈতিক নেতাদের সিনিয়র ভাই বলে তেল দেন। ফেয়ার এনাফ, এটা ওনার মনে হয়েছে, কারণ আমি কোনো গুরুত্বপূর্ণ লোক না, আমাকে কটাক্ষ করারও কিছু নাই, সেজন্য আমি হয়তো বুঝতে পারবো না যে আপনাকে কটাক্ষ করলে বা আরেকজন মানুষকে আরেকটা কথা বললে এটা কোথায় করা উচিত। আমি আসবো আবার আপনার কাছে জনাব রাশেদ খান, আমি একটু রতন ভাইয়ের কাছে যাই। রতন ভাই, ইন্টারেস্টিং, আমি যখন থেকে টেলিভিশন শো করতে শুরু করছি তখন থেকেই হচ্ছে যারা সিনিয়র, সেইটা হচ্ছে যে খুবই ইংরেজি কেতায় আমি তাদেরকে সাহেব বা নাম ধরে না ডাইকে ভাই বলি, আপা বলি, ওইটার সাথে মানে আমার ব্যক্তিগত সম্পর্ক অসম্পর্কের কিছু মানে বোঝা যায় না, কিন্তু রতন ভাইয়ের সঙ্গে সত্যি সত্যি আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, খালি একটা অনুষ্ঠান করার জন্য কি আমি শেয়ার করবো যে রতন ভাইয়ের সঙ্গে আমার 30 বছর ধরে চেইন পরিচয় আছে, আমি জানি না, হোয়াটএভার। আমি আপনাকে যেটা বলতে চাই যে জুলাই আন্দোলনের শরিক হিসেবে রতন ভাই আপনারাও অন্তর্বর্তী সরকারের গঠনে সহায়তা করছেন, কিন্তু প্রথম দিকে যমুনায় ডাক পেতেন, সেখানে কিছু মিটিংয়েও গেছেন, পরে দিন যত গড়িয়েছে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে আপনাদের দূরত্বও বেড়েছে, তখনকার প্রেস সচিব পর্যন্ত জনাব শফিকুল আলম আপনারাদেরকে বলেছেন যে বামদের দ্বারা, আপনাদের সম্পর্কে বলছেন, বামদের দ্বারা ইনফ্লুয়েন্স হলে বাংলাদেশের জব হবে না, বাংলাদেশকে উনারা বনসাই বানিয়ে রাখতে চান। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা শফিকুল আলম ভাই বলছেন, খুবই অনেকে অনেক সমালোচনা করছেন, কিন্তু বেশিরভাগ মানুষের এইটাই ধারণা যে আপনাদের কথা শুনলে বাংলাদেশের জব হবে না, অর্থনীতি সামনের দিকে যাবে না, এবং বাংলাদেশকে আপনারা বনসাই বানিয়ে রাখতে চান। রতন ভাই একটু যদি শুনতাম আপনার কাছ থেকে।
কয়েকটা জিনিস একদম পরিষ্কার করা দরকার আমাদের। হুম। আমরা কি চাই? আমরা দেশের উন্নতি চাই এবং উন্নতির একটা সমতা চাই। বৈষম্য বিরোধী আন্দোলনের পটভূমিতে যে সরকারটা গঠিত হলো, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ক্রোধ, ক্ষোভ, রাগ সবকিছু কেন্দ্রীভূত হয়েছিল কিন্তু নির্বাচনকে নিয়ে। কিন্তু বাস্তবে আওয়ামী লীগ এই 15 বছরে কি পরিমাণ দুর্নীতি করেছে, কি পরিমাণ দুঃশাসন চালিয়েছে, কি পরিমাণ কণ্ঠরোধ করেছে, কি পরিমাণ দেশের সম্পদ বিদেশে পাচার হতে দিয়েছে, কিভাবে দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়েছে, কিভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়া বানিয়ে দিয়েছে, এগুলো কি কোনোটা আলোচনায় আসবে না? এগুলো যদি আলোচনায় আসে তাহলে তো আমাদের বলতে হবে জুলাই চেতনা কি শুধুমাত্র স্লোগান? জুলাই চেতনা তো একটা দৃষ্টিভঙ্গি। যে যেভাবে আওয়ামী লীগ দেশটা চালিয়েছে সেইভাবেই যদি কেউ দেশটা চালায় তাহলে বুঝতে হবে চেহারার পরিবর্তন হয়েছে, চরিত্রটার পরিবর্তন হয়নি। কিন্তু এই কথাটা আমরা তখন বলেছি। আপনারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতে শুরু করলেন রতন ভাই, তখন এটা একটু আর্লি ছিল না? আপনাদেরকে মানে আপনাদের প্রধান রাগ ছিল যে আপনাদের যথেষ্ট মূল্যায়ন করা হইতেছে কিনা, সেইটা থেকে আপনারা মানে সেইটাও তো একরকম ভাগ, তাই না? মানে ক্ষমতার একটা অংশীদারিত্ব। আমরা কখনো কিন্তু মূল্যায়ন চাই নাই। আমরা এটা অন্তত আমাদের দলের পক্ষ থেকে আমরা কখনোই মূল্যায়িত হতে চাই নাই। আমরা জনগণকে মূল্য দিতে বলেছি। আমরা বলেছিলাম এই যে রক্ত দিল জনগণ, সেই রক্তের সঙ্গে কেউ যেন বেইমানি না করে। আমরা বলতে চেয়েছি যে আমরা একটা অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি, এটা ঠিক, কিন্তু অভ্যুত্থানের পরে মবের নামে যা ভায়োলেন্স হচ্ছে সেটা তো আসলে গণতান্ত্রিক সংস্কৃতিটাকেও নষ্ট করছে। আমরা তো অপরাধীর বিচার করতে চাই। আমরা কি এইরকম করতে চাই যে চোখের বদলে চোখ নিয়ে দুইজনই অন্ধ হয়ে যাব? আমরা তা তো করতে চাই না। আমরা বলেছিলাম যেভাবে মামলাগুলো দেওয়া হচ্ছে সেই মামলা একটাও শেষ পর্যন্ত টিকবে না, কারণ এই মামলাগুলো শেষ পর্যন্ত মনে হবে এটা রিটালিয়েশন নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার মামলা। আসলে হওয়া উচিত ছিল আইনমন্ত্রীর বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল কিভাবে তিনি মন্ত্রিত্ব থেকে আইনকে নিজের মতো করে ব্যবহার করছেন, দলের মতো করে ব্যবহার করেছেন, এবং আইনের যে একটা রিলেটিভ মানে ইন্ডিপেন্ডেন্স আছে, আইনের যে একটা নিরপেক্ষতা আছে, এটা লঙ্ঘন করে এবং অদ্ভুত, এবং আমার মনে আছে অদ্ভুত এক ডিফেন্স উনি নিয়েছেন। পুলিশের কাছে মামলা নিয়ে যাচ্ছে, আমরা কি করব, আমরা তো সরকার হয়ে এটা করতে পারি না। পুলিশের কাছে কি ইউনূস সাহেবের এগেইনস্টে মামলা নিলে সেই মামলা নিছে নাকি ওরা? সেটাই পুলিশের কাছে আসিফ নজরুলের এগেইনস্টে মামলা নিয়ে গেলে নিছে ওই মামলা? এই যেমন ধরেন একবার আদালত অবমাননার মামলায় আমাকে 6 মাস তো আদালতের বারান্দায় ঘুরতে হয়েছিল। শুধু একটা কথা বলেছিলাম যে আপনারা বলেন যে রুল অফ ল, আমরা তো দেখি এটা রুলড বাই ল, এবং রুলার সে তার ইচ্ছা মতো আইনকে পাল্টায়। আপনারা বলেছেন যে আইন নিজের গতিতে চলে, আমরা বলেছি আইন শাসকের ইচ্ছার গতিতে চলে। কখনো রকেটের গতিতে চলে, কখনো গরুর গাড়ির গতিতে চলে। শাসকের ইচ্ছা যেমন, আইনের গতি তেমন। এই কথা বলার কারণে আওয়ামী লীগের আমলে আমাকে আদালত অবমাননার মামলায় অভিযুক্ত করেছিলেন না? আদালত অবমাননা হয় কিনা জানি না, মানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি গিয়া বলেন যে পুলিশ কষ্ট করে ধরে আনে, আপনারা জামিন দেওয়ার সময় লক্ষ্য করে খেয়াল করে দিবেন। এটা আবার উনি পরে জাস্টিফাই করে যে এটা তো জুরিসপ্রুডেন্সি আছে, এটা তো ইয়াতেই আছে। তো জুরিসপ্রুডেন্স আপনি জানেন, যারা বিচার করতে বসছে তারা জানেন না, আপনারা শিখাই দিতে হবে জুরিসপ্রুডেন্স। সেটাই তার মানে শাসকদের চাহনি, শাসকদের ভ্রুকুটি, শাসকদের চোখের পাতা কখন কাঁপে, কখন চোখ রক্তবর্ণ হয়, তা দেখে কি বিচারালয় চলবে? তা আমরা এই জায়গাগুলো যখন বলেছি তখন আমরা বললাম যে তাহলে ইউনূস সরকারের কাছে তো প্রত্যাশা অনেক ছিল। ইউনূস সরকার যে প্রত্যাশার জায়গায় যে মানুষকে একটা প্রতারণার দিকে নিয়ে গেলেন এবং দীর্ঘস্থায়ী জটিলতার মধ্যে দেশটাকে ফেলে গেলেন, এর জন্য এই যে জুলাই অভ্যুত্থানের যে ছেলেমেয়েরা নেমেছিল, তার সঙ্গে যুক্ত হয়েছিল যে শ্রমজীবী মানুষ, তার সঙ্গে যুক্ত হয়েছিল যে বাবা মায়েরা। আমাদের ইতিহাসে অনেকগুলো অভ্যুত্থান আছে, কিন্তু এবারের অভ্যুত্থানে মা তার সন্তানকে সাথে নিয়ে মিছিলে মানে শরিক হয়েছে। সেই মায়ের কি আকুতি ছিল যে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, সেই জায়গা যারা নষ্ট করলেন তার সমালোচনা কি আমরা করব না? তার সমালোচনা আমরা করেছি এবং এখনো আমরা, এবং যখন এবারও নির্বাচিত হওয়ার পরে কিন্তু রতন ভাই, আপনি দুর্নীতি, পাচার, দেউলিয়া হওয়া, বিভিন্ন ধরনের নেপোটিজম, মানে আত্মীকরণ সব কথাই বলতেছেন, কিন্তু বিকল্প হিসেবে কি আমরা কিছু দেখতেছি? এই দুর্নীতি, পাচার, দেউলিয়া হওয়ার পাশাপাশি বাংলাদেশের জনগণের তো 10টা চাকরি হয়েছে, 20টা এমপি তাদেরকে 30টা টাকা দিছে, এটা ওরা সরাসরি দেখে। আপনাদের কাছে কিন্তু কিছুই পাওয়া যায় না।
আপনার তো কিছুই পান না। এখন আর ধরুন আরেকটা প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশে যারা দুইটা যদি একসাথে জবাব দেন, আরেকটা হচ্ছে যে আরেকজন দর্শক এরকম বলতেছেন যে ভোটের মাঠে, ওনার নাম আলমাস শফি, উনার আরেকটা মন্তব্য পড়ি, কারণ উনি বলতেছেন ভোটের মাঠে আমাদের অন্যতম একটা সমস্যা হলো ধর্ম বা বিশেষ করে ইসলামের ধারে কাছে না থাকা। গত নির্বাচনে জোনায়েদ সাকির ভাইয়ের মাথাও টুপি দেখেছি, যা আগে কখনো দেখিনি, মনে পড়ে না, এখন তিনি এমপি, এগুলি বুঝতে হবে। আমরা এই দুইটা বিষয় যদি বলেন যে বাংলাদেশের লোকজন তো এমপিদের কাছ থেকে সরাসরি হয় চাকরি চাইতেছে, নাহলে মেয়ের বিয়ের জন্য টাকা চাইতেছে, আপনারা তো তার কোনোটাই দিতে পারতেছেন না বা পথ দেখাইতেছেন না। তাইলেও এই দুর্নীতি, পাচার, দেউলিয়তের বিরুদ্ধে আপনারা কি দাঁড় করাচ্ছেন, মানে মানে সেইটাও তো আমাদের একটু বুঝতে হবে। একটা মূল্যবোধ দাঁড় করানোর চেষ্টা করছে, এবং সেটা হয়তো এখন আমরা বিজয়ী হইনি। আচ্ছা, ধরুন যে ইয়াবা ব্যবসা করে, তার ইয়াবার সোর্স হিসাবে তো সে 15-20 জন 25 জনকে কাজে লাগায়। এমনকি আমরা যদি বলি এরশাদ শিকদারের মতো একজন খুনি, সেও তার এলাকায় গিয়ে সে একদিকে 23টা খুন করেছে, আবার এলাকায় গিয়ে মসজিদ করেছে, এতিমখানা করেছে, মাদ্রাসা করেছে। এলাকার লোক তো তাকে আবার খুব একজন ভালো মানুষ হিসেবে জানে। তাহলে মানুষের এই জানাটার সঙ্গে সত্যিকারের চেহারাটা কি উন্মোচিত হওয়া উচিত নয়? আর একটা বিষয় হলো, নির্বাচনের সময় আমি ধর্মকে ব্যবহার করে মানুষের ভোট নেব? কেউ বেহেশতের সোল এজেন্সি দাবি করে ভোট নেবে, সে বলে যে আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু তিনি আবার বলছেন আমাকে ভোট দিলে তুমি বেহেশতে যাবা। তার মানে আল্লাহর দায়িত্ব কি তিনি নিজে নিয়ে নেবেন? এই ধরনের কথা তো ভাই আমরা বলতে পারবো না। এই ধরনের কথা না বললে যদি ভোট না পাই, তাহলে আরো অনেক দিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এই ধরনের কথা, কিন্তু রতন ভাই এই ধরনের কথা বলতে হবে না, কিন্তু আপনারা কি একটা আদারিং এর রাজনীতি করেন কিনা, যে সেই আদারিংটা হচ্ছে যে যদি রাশেদের মতো এরকম সুন্দর দাড়ি থাকে, যদি একটা সৌম্য চেহারা থাকে, যদি পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের দিকে যায়, ওরে আপনি আর মানে বাম দলে ওর যাওয়ার আর কোনো চান্স না থাকে কিনা, এরকম একটা অবস্থা হয় কিনা? নূর বা বাম নেতাদের মধ্যে বিরাট একটা অংশ তারা কিন্তু দাড়ি রাখে, তাদের অনেক সময় বড় চুলও রাখে। এগুলো তো আপনারা দেখেছেন এবং দেখছেনও। ফলে চুল এবং দাড়ি নিয়ে বামপন্থীদের বিশেষ কোনো আলাদা অ্যালার্জি নাই, বরঞ্চ মানে ধর্ম পালন করা নিয়ে, ধর্ম পালন করা নিয়ে। বরঞ্চ আমরা যদি এই প্রশ্নটা করি, রমজান মাসে জিনিসপত্রের দাম যে বাড়ায় যে ব্যবসায়ীরা, সেই দামটা বাড়িয়ে তারাই কি মাথায় টুপি দিয়ে তারা কি ইফতারে বসে না? একবারও কি তারা খেয়াল করে না? একবারও তারা খেয়াল করে না? সেটা তো অন্যের কথা রতন ভাই বললেন। মানে আমাদের তো আপনাদের কথাটা শুনতে হবে, মানে বিকল্পটা শুনতে হবে। রতন ভাই, আসছি আবার আপনার কাছে। আমরা একটু, জি, আপনি কি শেষ করবেন? শেষ করতে চাইতেছেন কিছু? হ্যাঁ, শেষ করি। আমার ওইটাই যে কখনো কখনো হয় কি, একটা নীতির জন্য হয়তো অনেক দিন আমাদের লড়তে হবে। আমরা বুঝতে পারছি যে আমাদের কথাটা এখনো মানুষ গ্রহণ করছে না, আমাদেরকে আরো অনেক হয়তো পরীক্ষা দিতে হবে। আমরা সে পরীক্ষা দিতে প্রস্তুত আছি, কিন্তু সাথে সাথে মানুষকে এটাও বলবো, কোনো সস্তা মোহে অথবা বিভ্রান্ত করে যদি আমি ক্ষমতায় যাইও, সে ক্ষমতা দিয়ে কিন্তু মানুষের ভালো করতে পারবো না। আমাদের একজন দর্শক পাবেল সরকার, উনি প্রশ্ন করেছেন যে খালেদ ভাই, এনসিপির নেতারা যে ভাষায় সরকারের সমালোচনা করছে, এটা কি রাজনীতির ভাষা? আশা করি উত্তরটা দিবেন। রাজনীতির ভাষা বলে আলাদা কোনো ভাষা আছে কিনা আমি জানি না। আমি ভাই গালাগালি, আরেকটা মানুষ উপস্থিত না থাকলে শুধু শুধু বাড়িয়ে কথা বলা এবং বিভিন্নভাবে তাকে আক্রমণ করা, অশালীন আক্রমণ করা, সেইটার আমি বিপক্ষে, আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপক্ষে। এছাড়া যে যাকে যত বেশি মানে তার রুচি অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী সে এটা করতেই পারে। আমি এটা নিয়ে আমি বলার কেউ না। আমি রতন ভাই, মাঝখানে একজন বলছিল যে বামরা শুধু মাস্টারি করে, ওইটা আপনি একটু মনে রাখেন। এটা নিয়ে আমি একটু কথা বলবো যে আপনারা মাস্টারি করে কি অর্জন করলেন। আমি জনাব রাশেদ খানের কাছে আসি। জনাব রাশেদ খান, আমাদের কিছু আসলে দেশ জাতি নিয়েও প্রশ্ন আছে, আপনাকে নিয়ে প্রশ্ন একটু বেশি হয়ে যেতেছে, তবুও দর্শকদের একটা প্রশ্নের একটা যদি ছোট্ট করে আপনি একটু জবাব দেন। আপনার গাড়ি, আপনি কেন গাড়ি আপনি কোথায় গাড়ি পাইলেন, কোথায় গাড়ি কিনলেন? গাড়ি আমার একটা খুব, মানে আমার কপালের সাথে একটা গাড়ি লেগে গেছে। সাদ্দামের গাড়ি দিয়ে শুরু হয়েছিল, তারপরে হচ্ছে যে এই গাড়ি নিয়ে প্রশ্ন চলতেইছে। সাদ্দাম মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। যাই হোক, আপনি গাড়ি কোথায় পাইলেন? হাসনাতের গাড়ি নিয়েও প্রশ্ন ছিল। হাসনাত আব্দুল্লাহ যখন গাড়ি চালাতেন, হাসনাত আব্দুল্লাহ আমার জবাব দিছিলেন যে আপনার মতো 1000 খালেদ মহিউদ্দিন আমাকে গাড়ি দেওয়ার জন্য রেডি আছে। সত্যি 1000 খানেক না 1000 এরকম কিছু একটা বলছিল। তো আপনার জবাবটা একটু শুনতে চাই যে জনাব রাশেদ খান, গাড়ি কই পাইলেন? আচ্ছা, এখন তো আমাকে সরকার থেকে গাড়ি দিচ্ছে, সরকারের গাড়ির আগে। আচ্ছা, নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় নুরুল হক নূরের উপর, আমাদের উপরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলা হয়েছিল, এবং সেই হামলা প্রশাসনের একটি অংশ জড়িত ছিল, এবং জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের যে সংঘর্ষ, সেটিকে কেন্দ্র করে নুরুল হক নূর ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিল। এরপরে গণ অধিকার পরিষদের একজন
নেতা, তিনি ব্যবসা করেন, কেন্দ্রীয় সহসভাপতি, হুম হুম তার নাম জাহিদুর রহমান। হুম তিনি আমাকে তার দুইটা গাড়ি ছিল। তো এই ঘটনার পরে তিনি আমাকে বললেন যে ভাই আমার গাড়ি আপনি ব্যবহার করেন। এর কারণটা ছিল যে আমি আসলে আগে বাইকে চলাচল করতাম। হুম। আমি নিজে বাইক ড্রাইভ করতাম না, আমার আচ্ছা। ছোট ভাই সে আমাকে জি। নিয়ে আসা করতো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সব মিলিয়ে আসলে এটা তো আসলে আমার যে সময় নিরাপত্তা সংকট সৃষ্টি হয়, তখন তো আমি যে দলের সাধারণ সম্পাদক ছিলাম সেই দলের একজন কেন্দ্রীয় সহসভাপতি, তার গাড়ি আমি ব্যবহার করেছি, নির্বাচনের সময়ও আমি সেটাই ব্যবহার করেছি। তো এখন এটি নিয়ে তো আসলে নানানজন নানান কথাবার্তা ফেসবুকে লেখে বলে। এখন এটি নিয়ে আসলে আমার বলার কি আছে, আমি কতজনের উত্তর দিব? এই ওকে। বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি কথা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। ওকে, আপনি আপনি বলেছেন, নামও বলেছেন যে কে আপনি গাড়ি দিয়েছেন, নিশ্চয়ই এইটা জবাব। এটা সবাই, এটা যারা 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 প্রশ্ন তোলে তারাও জানে, কিন্তু জি। তারা তো স্বাভাবিকভাবে তারা আমার জানে কিনা, কথাগুলোর তারা কাউন্টার জানে কিনা জানি না, কিন্তু আপনি 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 আজকে জানলো, আপনি আজকে আপনার জানলো। বক্তব্যের মধ্যে এটা পরিষ্কার হলো। আমি একটু দল নিয়ে প্রশ্ন করি, সরকার নিয়ে প্রশ্ন করি। 31 দফার 20 নম্বর দফা, বিএনপির যে 31 দফা সেটার কথা বলতেছি, যে এক রকম লঙ্ঘন করে বিএনপি সরকার প্রথমে সিটি কর্পোরেশন, জেলা পরিষদে অনির্বাচিত প্রশাসক নিয়োগ দেয়। এরপরে একজন ইতিহাস সৃষ্টি করে কিছুদিন পরে দেখা গেল যে আপনারা সরকারি 11টা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বিএনপির নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে যে বিএনপির যেসব নেতারা এমপি হইতে পারেন নাই, যাদেরকে মন্ত্রী বানানো যায় নাই, এমনকি যারা মন্ত্রী হয়েছেন তাদের ফ্যামিলির অন্যান্য যারা যারা লোক আছেন তাদেরকে পদায়ন, মানে মানে কি বলবো, যেগুলি নিয়ে আমরা আওয়ামী লীগের নিয়ে আমরা হাসাহাসি করতাম যে আর কত, যেগুলি নিয়ে রতন ভাইকে বললে রতন ভাই নিশ্চয়ই খুব সুন্দর একটা ভ্যানগার্ডের মধ্যে একটা নামটা মধ্যে দিতে পারবে। এইটা একটা, এটা কি শুরু হয়েছে আসলে বিএনপিতে? মানে অনির্বাচিত প্রশাসক, এই তারপর হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া, এগুলি কি? আচ্ছা, দেখেন, বিগত 16 বছরে, মানে আওয়ামী লীগের সময়ে যেটি হয়েছিল, যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, বিশেষ করে আমি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমি সূর্য সেন হলের আবাসিক ছাত্র ছিলাম, সে সময় দেখেছি যারা আসলে ছাত্রলীগের রাজনীতি করতো তাদেরকে এনএসআইতে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা বলেন বা বিভিন্ন, বিশেষ করে পুলিশের এসআই, এছাড়া যারা আসলে আওয়ামী পরিবারের ছিল বা ছাত্রলীগ করতো, তারা আসলে পুলিশ ভেরিফিকেশন, সেটা বিসিএস ক্যাডার থেকে শুরু করে আপনার বিভিন্ন চাকরিতে তাদেরকে আসলে এক ধরনের সুযোগ দেওয়া হতো। অর্থাৎ 16 বছরে, শেখ হাসিনার 16 বছরে প্রশাসনকে এক ধরনের দলীয়করণ করা হয়েছিল। আচ্ছা, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে যেটি হলো, যেহেতু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা, তাদের সাথে তো আমাদের সম্পর্ক যোগাযোগ ছিল, এবং আমাদের নিজেদেরও কিছু লোকজন, মানে পরিচিত লোকজন সরকারের আশপাশে তো ছিল। তো নানানভাবে যতটুকু আসলে জানতে পেরেছিলাম, এছাড়া আসলে যারা সমন্বয়ক ছিল, ছাত্র উপদেষ্টা ছিল, তাদের সাথে তো সম্পর্ক ছিল। তো সব মিলিয়ে যতটুকু তথ্য আমার কাছে ছিল সেটি হলো, তারা মনে করছিল যদি আসলে বিভিন্ন জায়গায় রদবদল বা প্রমোশন, যারা আসলে অতীতে ছাত্র দল করেছে বা বিএনপি পরিবারের, এমনকি জামাতের বা আপনার শিবিরের রাজনীতি করেছে, শুরুতে তাদের চিন্তা ছিল আসলে নিজেদের মতন প্রশাসনকে গুছানো। তো সেই সময় কয়েকজন উপদেষ্টা তাদেরকে পরামর্শ দেয়, বিশেষ করে ছাত্র উপদেষ্টা সমন্বয়কদেরকে, যে আমরা যদি আসলে জামাত এবং বিএনপির ঘরানার কোনো আপনার কর্মকর্তাকে প্রমোশন দিই, সেক্ষেত্রে তোমরা নিজেরা যে রাজনীতি করতে চাও সেটা বাস্তবায়িত হবে না, বরং আওয়ামী লীগের যারা আছে এদেরকে যদি ভয় দেখিয়ে কাজ করানো যায় সেটি কিন্তু বেটার। অর্থাৎ শেখ হাসিনার 16 বছর আর ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাস, এই সময় কিন্তু প্রশাসনের খুব বেশি রদবদল হয়নি। আচ্ছা, নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় এসেছে, এখন বিএনপি আসলে আমার কাছে মনে হয় যে এক ধরনের কনফিউশনের মধ্যে থাকা খুব স্বাভাবিক, যেহেতু যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা সরকারের উপরে দায়িত্ব ছিল প্রশাসনকে ঢেলে সাজানো, সেই কাজটি করতে সক্ষম হয়নি। সুতরাং এখন সরকার পরিচালনা করার জন্য এক ধরনের বিশ্বস্ততা, সেটির অত্যন্ত প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আপনার বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া না, বলেন বা আমি বিভিন্ন দুইটা কর্পোরেশনে, জিনিস, জনাব রাশেদ এই খান, লাইনটা শেষ জনাব করি, জি, শেষ করেন, শেষ করেন। এই লাইনটা শেষ করি। তো সেই জায়গায় বিভিন্ন কর্পোরেশন বা প্রতিষ্ঠানে, সেখানে আসলে যারা অভিজ্ঞ বলা যায় বা রাজনীতি করেছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা
মূলত আসলে আপনার সরকারকে গতিশীল করা বা প্রশাসনকে পরিবর্তন করা, এর বাইরে আমার কাছে মনে হয় না যে আসলে অবিশ্বাস রেখে, সন্দেহ রেখে আসলে সরকার কন্টিনিউ করতে পারে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব তারা পালন করেনি। যদি তারা প্রশাসনকে সঠিকভাবে সাজাতো বা ওই আওয়ামী ফ্যাসিবাদকে দূর করতে পারতো, আমার কাছে মনে হয় যে বিএনপি সরকার তাদের জন্য দেশ চালানো সিদ্ধান্ত নেওয়া জনাব আসলে রাশিদ খান, আমি খুবই এখানে সহজ হতো। জনাব রাশিদ খান, এখানে আমি দুইটা কথা বলতে চাই, যে সরকারের প্রতি যে আপনারা বিশ্বস্ততা দেখতে চাইতেছেন, এই বিশ্বস্ততা থেকেই আসলে এক ধরনের ফ্যাসিবাদের উৎপত্তি হয়, এবং এই রকম বিশ্বস্ততার কথা বলেই আওয়ামী পরিবার ডিএনএ পরীক্ষা করা এগুলি বলেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে নিয়োগ দেওয়া হয়েছিল। আর দ্বিতীয় কথাটা যেটা আমি আপনাকে বলতে চাই, যে অন্তর্বর্তী সরকারের, আপনার কথা শুনলে মনে হয় যে অন্তর্বর্তী সরকার শুধু ছাত্রনেতাদের বা জামাতের কথায় উঠতে বসতো, কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টারে পররাষ্ট্রমন্ত্রী হইতে দেখি, আমি অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেলের আইনমন্ত্রী হইতে দেখছি, আমি অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট এতদিন পর্যন্ত বিএনপির প্রেসিডেন্ট ছিল। মানে অন্তর্বর্তী সরকারের দেখায় দেওয়া লাইনে যেদিন তারেক রহমান ইলেকশন করতে বলছে সেদিন ইলেকশন দিয়ে আসলো। মানে সরকার প্রধান গিয়া একটা দলের নেতার লগে লন্ডনে গিয়ে দেখা করে আসে। আমি তো অন্তর্বর্তী সরকারে দেখি যে বিএনপির মানে অগ্রবর্তী দল ছিল, যে হচ্ছে বিএনপির জন্য পথ পরিষ্কার করতে করতে আসছে। আচ্ছা, আমি আমি বলি এই বিষয়ে। দেখেন, শুরুতে যেটি হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিল যে এনসিপি এবং জামাত ক্ষমতায় আসুক আর বিএনপি অপোজিশনে, মানে আওয়ামী লীগের যেভাবে ভ্যানিশ হয়ে গেছে বিএনপিকেও সে ভ্যানিশ করতে হবে। এবং এখনকার সময় যদি তাদের বক্তব্য খেয়াল করেন, এখন কিন্তু এটি তারা বলছে যে আওয়ামী লীগকে ওয়াশ আউট করেছে, এখন বিএনপিকে ওয়াশ আউট করতে হবে, এনসিপি নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ এই ধরনের ভাষায় তারা কথা বলছে। অর্থাৎ বিএনপিকে মাইনাস করার একটি প্ল্যান কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা এবং কিছু খলনায়ক বলেন বা ১/১১ যারা আসলে এক ধরনের বলা যায় সুবিধাভোগী, তাদের একটা প্ল্যান ছিল, এবং সেই প্ল্যানটা বিএনপিও জানে, আমরাও জানি। এবং তার একটি উদাহরণ হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দেশের বাইরে গিয়ে এক ধরনের বিএনপিকে কটাক্ষই করা যে বাংলাদেশে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না, এবং তিনি বিভিন্ন সময় কিন্তু ছাত্রদের যে রাজনৈতিক দল সেটিকে আশীর্বাদ জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নাহিদ ইসলামকে পাশে বসিয়ে বলেছেন যে নাহিদ ইসলাম একসময় প্রধানমন্ত্রী হবে। নির্বাচনের ঠিক কিছুদিন আগে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এই ছাত্রদের অনেকে আপনার মন্ত্রী হবে। আচ্ছা, সরকার গঠন না করলে কি আসলে মন্ত্রী হওয়া যায়? তো আমরা যতটুকু আসলে আমাদের কাছে তথ্য ছিল যে নাহিদ ইসলাম কি মানে সরকার গঠন কি এই একবারই করবে নাকি? আরো তো সামনে আরো 30 বছর রাজনৈতিক সময় আপনারও আছে, নাহিদ ইসলামেরও আছে, কে জানে আপনারা প্রধানমন্ত্রী হবেন কি না হবেন। সেটা পরের প্রশ্ন। কিন্তু ওই যে আমি বললাম, যেহেতু রাজনীতি করি, আমার কাছে তথ্য ছিল, তথ্যের ভিত্তিতে আমাকে কথা বলতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে বিভিন্ন তথ্য উপাত্ত বা অনুসন্ধান করে যে অন্তর্বর্তীকালীন সরকার মূলত বিএনপির বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত করছে। তো একটা পর্যায়ে যেটি হয়েছিল, আমি 3জন উপদেষ্টার নাম বলি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যার এবং সালেউদ্দিন আহমেদ স্যার এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ, যে সময় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বিএনপির ব্যাপারে নেতিবাচক ছিল, তো তারা 3জন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝায় যে আপনি কেন আসলে এমন ভাবতেছেন, আপনি লন্ডনে তো আপনার সফর আছে, আপনি তার সাথে একটু সাক্ষাৎ করে দেখেন যে সে মানুষ হিসেবে কেমন, তার সাথে কথা বলেন। সেই জায়গা থেকে সেখানে আসলে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয় না যে সেখানে আসলে নির্বাচনের কোনো তারিখ ঠিক হয়েছে, এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলে নাই, বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য বিশ্লেষণ করলে সবসময় মনে হয়েছে যে তিনি জামাতের পক্ষে বলছেন, তিনি এনসিপির পক্ষে বলছেন, এবং বিএনপিকে তিনি আসলে পছন্দ করতে পারছেন না। আমার শেষ লাইনটা যে 3জন উপদেষ্টার কথা বললাম, এই 3জন উপদেষ্টা এমনও সিদ্ধান্ত নিয়েছিল যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন না দেয় সেক্ষেত্রে তারা সরকার থেকে পদত্যাগ করবে, এবং এই বিষয়ে নানানভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারা আলোচনা করেছেন, কনভিন্স করেছেন। একটা পর্যায়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হয়েছে, বিশেষ করে লন্ডনে যাওয়ার পরে যে সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা, এটি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন, এবং দেশে ফেরার পরে তিনি মোটামুটি কিছুটা নিরপেক্ষ হয়েছিলেন বলে আমার মনে হয় যে আপনার এটাও মনে রাখা উচিত, দর্শকদের নিশ্চয়ই মনে আছে, আপনার তো মনে আছে, আপনার সবকিছু অনেক ভালো মনে থাকে। সেটা হলো যে বিএনপি কিন্তু, আপনি এখন 3 উপদেষ্টার কথা বললেন, যে 3 উপদেষ্টা আসলে চেষ্টা করছিল যে যাতে ইলেকশনটা টাইম মতো নির্বাচনটা পক্ষে হয়। বিএনপি নির্বাচনের বিপক্ষে যে নির্বাচনটা পক্ষে না, নির্বাচনটা যাতে হয়, এই তো বিএনপি যেই 3 জনকে মানে নির্বাচনের বিপক্ষে বলে চিহ্নিত করছিল, পদত্যাগ দাবি করছিল, তার একজন কিন্তু বিএনপির মন্ত্রী। এখন কোথাকার পানি কোথায় গড়াইতেছে, আমরা যে কারে বিশ্বাস করব? আপনারা পলিটিশিয়ানদের কথা আমরা একটুও বিশ্বাস করবো কিনা? খলিলুর রহমানের পদত্যাগ চাইছিল বিএনপি, খলিলুর রহমানের নিয়োগ করা হয়েছে দেখে তারা আন্দোলন করছিল, এখন খলিলুর রহমান হয়ে গেল তার মন্ত্রী। মানে
বাংলাদেশে আর কোনো আচ্ছা, পররাষ্ট্রমন্ত্রী নাই। এই বিষয়ে আমাকে একটু বলতে দিবেন? জি, আমরা একটু আমি শেষ করে দিই, আপনি জি, যদি জি, আপনার সাথে সাথে 30 সেকেন্ডে শেষ করি। জি, সেটি শেষ হলো, করুন। দেখেন, যারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন তারা শুধুমাত্র বিএনপিতেই গিয়েছে এরকম না, বরং এনসিপির আহ্বায়ক তিনি আসলে সরকারে থাকা অবস্থায় এনসিপি গঠন করেছেন। আসিফ মাহমুদ তিনি সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি এনসিপিতে গিয়েছেন। তো এটা যার যেটি ভালো লেগেছে, কেউ এনসিপি করছে, কেউ বিএনপি করছে। এখন পররাষ্ট্র উপদেষ্টা মানে তিনি, আমি বিএনপির, যতটুকু জানি, মানে আমি পতাকা, এক লাইন হইছে, আপনি পরে আবার আমাকে বললেন আমি পতাকা, আমি একটা ঠিক আছে, ঠিক আছে। অন্তর্বর্তী সরকারের আমি একজন নিরাপত্তা উপদেষ্টা, যে পদই ছিল না সেই পদের মধ্যে আমি এখন আসি। আমার বিরুদ্ধে বিএনপি একটা অভিযোগ করছিল, আমি পতাকাওয়ালা একটা গাড়িতে ওই শপথ অনুষ্ঠানে গেলাম, আবার পররাষ্ট্রমন্ত্রী হয়ে ওই দলের ফেরত আসলাম। এই ঘটনা খুব স্বাভাবিক মনে হয়, মানে খুব মানে না, সাধারণ। যে আগে সময়, থেকে বিএনপির যে সাথে সময় আলোচনা হয় নাই খলিলুর রহমানের? খলিলুর রহমানের তারেক সাহেব ওইখানে বলছে, সেটা খলিল ভিন্ন সাহেব প্রসঙ্গ, তারেক সাহেব সেটা ওইখানে ভিন্ন বলছে যে প্রসঙ্গ। ভাই আপনি কি কিন্তু মন্ত্রী হতে চান, কিন্তু শোনেন, মন্ত্রী হন। যে সময় তিনি আসলে বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি তো সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন না। না, থাকবেন না তো, এখন কিন্তু আলোচনাটা কি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পরে হইছে? তাহলে সেই সময়টা 10 হতে পারে, মিনিটের, জনাব রাশেদ হতে খান, পারে, 10 মিনিট, 10 হতে মিনিট পারে। তারেক সাহেব নাইমাইশ আলোচনা করছিলেন? না, আমি বলি শোনেন, তিনি পদত্যাগ করার পরে হয়তো সরকারের কারোর সাথে, মানে বিএনপি যেহেতু সরকার গঠন করছে, আমার কাছে মনে হয় কারোর সাথে আলোচনা হয়েছে। রাশেদ, আলোচনার টাইমলাইনটা ভিত্তিতে একটু তিনি খেয়াল সরকার করেন, থেকে কাজ করতে চেয়েছেন। টাইমলাইনটা খেয়াল করেন। উনি পতাকাওয়ালা গাড়িতে গিয়ে পতাকাওয়ালা গাড়িতে ফেরত আসছেন। আলোচনাটা কখন হবে? না, যে সময় তাকে জানানো হয়েছে যে আপনি বিএনপি সরকারের সেই সময় উনি পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা। হচ্ছেন। 3 দিন আগে ইলেকশন হয়েছে তো ভাই। না না, তিন দিন আগে তিনি ইলেকশন হয়েছে তো উপদেষ্টা ভাই। না, তিনি উপদেষ্টা না। আমি তো নুরুল হক 17 নূরকে- তারিখ উনি শোনেন, মন্ত্রী, 17 তারিখ উনি আমি মন্ত্রী, জানি তো, 17 আমি তারিখ যেটাই উনি বলতেছি, মন্ত্রী যেদিন শপথ তিনি করেছেন, শপথ নিয়েছেন। 12 তারিখ ইলেকশন হয়েছে। 12 তারিখ পর্যন্ত, 12 তারিখে কি উনি জানতেন যে উনি মন্ত্রী হবেন? না, 13 তারিখ জানতেন? জানতেন না। না, সেটা সেটা উনি যে সময় সরকারের মেয়াদটা শেষ হয়েছে, শোনেন, নুরুল হক নূর যেহেতু প্রতিমন্ত্রী হয়েছে জি। এবং তিনি শপথ নিয়েছেন, ঠিক যেদিন তিনি শপথ নিয়েছেন সেদিন আমি সেই সময় তার সাথে ছিলাম, তাকে জানানো হয়েছে। ঠিক একইভাবে ডক্টর খলিলুর রহমান, আমি যতটুকু জানি যে তিনি যে সময় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আর নাই, সেই সময় তিনি আসলে, আমার কাছে আমি যতটুকু তথ্য আছে যে তিনি আসলে সরকারে আসলে কাজ করতে চেয়েছিলেন, এবং তার যে অভিজ্ঞতা এবং অন্তর্বর্তীকালীন সরকারে তার যে অভিজ্ঞতা, সব মিলিয়ে বিএনপি সেই সময় সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, যেহেতু তিনি আসলে এই বিষয়ে আমরা সেক্ষেত্রে তাকে কাজে লাগাতে পারি। না, জনাব রাশেদ খান, আপনার বক্তব্য আপনি বলেছেন। আমি এখন একটু রতন আমার বক্তব্যটা আমি দিব, আপনার জি, আপনার বক্তব্য আপনি বলেছেন, আমরা শুনেছি। জি, রাশেদ, জনাব রাজিকুজ্জামান রতন, আমি আজকে জনাব ফরহাদ মাজারের একটা লেখা পড়ছিলাম। উনি ফেসবুকে লিখতেছেন যে আপনারা যে 72-এর সংবিধানের প্রতি পক্ষপাত দেখান, আপনারা যে মার্কিন চোখেই সন্ত্রাসবাদ বিবেচনা করেন, আপনাদের সেকুলার বয়ান মানে যে ইসলামপন্থীদের বিরোধিতা, এইগুলি নিয়ে তিনি কিছু প্রশ্ন তুলেছেন। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন, আমরা একটু শুনতাম। জনাব রাশেদ, আপনাকে কি বের হয়ে যেতে হবে নাকি আপনার কাছে আর 5-7 মিনিট সময় আছে? আমাকে যদি আর কিছু প্রশ্ন থাকে আপনি আমাকে একটু আগে সুযোগ দিয়ে আমাকে। না, আমরা শেষ করে দেব। আমরা রতন ভাই থেকে আপনার কাছে এসেই শেষ করে দেব, মানে আপনাকে ছেড়ে দেব। ঠিক আছে, 5 মিনিট থাকতে পারবো আমি 5 মিনিট। রতন ভাই, আপনি যদি একটু বলেন যে ফরহাদ মাজার, আমরা ফিরবো আপনার কাছ থেকেই, ফিরে শেষ করব। আপনি যদি ফরহাদ মাজারের এই লেখাটা সম্পর্কে একটু বলেন, রতন ভাই। আমাদের তো একটা ভূখণ্ডের জনগণের সংগ্রামকে ব্যাখ্যা করার ক্ষেত্রেও দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে। মুক্তিযুদ্ধ তো কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটা একটা মুক্তির আকাঙ্ক্ষা থেকে এটা লড়াইয়ের পরিণতিতে 1971 সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের পরে আমরা যে দেশটা পেয়েছি সেই দেশটা আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে নাই, তাই বলে কি মুক্তিযুদ্ধের সব অর্জনকে আমরা বাতিল করে দেব? যেমন অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থানের পরে তো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না, তাহলে কি আমরা বলবো অভ্যুত্থানটা ভুল ছিল? ফলে আমরা, ফরহাদ মাজার তিনি তার মতো করে ব্যাখ্যা করছেন, আমাদের ব্যাখ্যাটা হচ্ছে এই, আমরা চেয়েছিলাম যে পাকিস্তান ছিল একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, আমরা বলেছিলাম যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। পাকিস্তান ছিল 22 পরিবারের শোষণের একটা দেশ, আমরা চেয়েছিলাম একটা শোষণমুক্ত দেশ চাই। পাকিস্তান ছিল সামরিক শাসন দ্বারা পরিচালিত একটা রাষ্ট্র, আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তো এই যে পাকিস্তানের সঙ্গে চাওয়ার ভিন্নতা, সেটা আজকে
কতভাবে প্রমাণিত হচ্ছে, এমনকি আজকে বেলুচিস্তানের মুভমেন্ট দেখলেও তো আমরা দেখবো আমরা পাকিস্তানের আমরা অভ্যন্তরে রতন ভাই মানুষ আপনার কাছে কিভাবে লড়ছে। রতন ভাই আপনার কাছে আমরা ফিরবো। আমরা রাশেদ খানকে ছেড়ে দিই একটা শেষ প্রশ্ন করে, যে জনাব রাশেদ, আপনি অনেকের সমালোচনা করেন, নাহিদ আসিফদের সমালোচনা তো আপনি করেই থাকেন। এদিকে কর্নেল অলি আহমেদের একটি বক্তব্য আপনি অনেক সমালোচনা করেছেন, এলডিপি নেতা, যে বক্তব্যের মাধ্যমে উনি বলেছিলেন, একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে এরা যদি এক হয় তাহলে এটা হবে না। আপনি কি একটু এই জায়গাটা থেকে একটু ব্যাখ্যা করবেন, মানে এই আচ্ছা। এর প্রেক্ষিতে বক্তব্য যে নাহিদ আসিফদের আচ্ছা সমালোচনা দেখেন, করছেন? কর্নেল অলি আহমেদ তিনি তো অবশ্যই বাংলাদেশের একজন বর্ষীয়ান নেতা। দেখেন, আমি যেহেতু আসলে বিএনপির একদম শীর্ষ পর্যায়ের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, তো আমি যতটুকু জানি সেটি হলো যে কর্নেল অলি আহমেদ বিএনপির কাছ থেকে অনেক বেশি আসন তিনি প্রত্যাশা করেছিলেন। কিন্তু বিএনপি আসলে মাঠ পর্যায়ে জরিপ করে যে তথ্য পায় সেটি হলো যে আমরা যদি এতগুলো আসন তাকে ছাড় দিই, সেক্ষেত্রে আসলে অধিকাংশ আসনই আসলে সেখানে জামাত জিতবে। তো যে কারণে আসলে কর্নেল অলি আহমেদকে খুব বেশি আসন বিএনপির পক্ষ থেকে মানে ছাড়বে এরকম আসলে প্রতিশ্রুতি দিতে পারেনি। তো তিনি ক্ষুব্ধ হয়ে তিনি আসলে জামাতের সাথে গিয়েছেন। তো আমি সেক্ষেত্রে একটি সমালোচনা করেছিলাম, বিশেষ করে যে সময় তিনি বললেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, মানে শব্দটা এরকম ছিল, ছোট ছেলে নাহিদ ইসলাম এবং মাওলানা মামুনুল হক, তারা তিনজন যদি হুম, একতাবদ্ধ হয়ে হুম। রাজপথে নামে, সেক্ষেত্রে বিএনপি সরকারের 7 দিনে পতন হবে। এবং নানান সময়ে কিন্তু আমি তার এই ধরনের বক্তব্য শুনেছি। তো সেই জায়গা থেকে আমি তার কাউন্টার হিসেবে বলেন বা আমি আরেকটি সমালোচনা আমি করেছি যে আসলে আপনারা তো একসাথেই আছেন, তাই না? তো আপনারা আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা ঠিক আছে, আপনারা আগামীকাল প্রেস ব্রিফিং করে একসাথে হয়ে আপনারা 7 দিনের মধ্যে বিএনপি সরকারের পতন ঘটিয়ে দেন। আমি এটিও বলেছি যে 7 দিনের মধ্যে যদি আপনারা বিএনপি সরকারের পতন ঘটাইতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। জাস্ট এটা পলিটিক্যাল রেটরিক। তো আমার কাছে হচ্ছে এটি মনে হয় যে কর্নেল অলি আহমেদ মূলত যেহেতু আসলে তাকে আসন ছাড়া হয়নি, তিনি বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি একের পর এক তিনি আসলে বক্তব্য দিচ্ছেন। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে, প্রথম আলো পত্রিকায় সংবাদ পরিবেশন হয়েছিল যে সময় আসলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিলাম, সেই সময় তিনি গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে জনৈক মাসুদ করিম নামের একজন ব্যক্তির সাথে না, তিনি কিন্তু বলা যায় একজন ট্র্যাপের মধ্যে পড়েছিলেন। আপনার কাছে কোনো তথ্য নাই জনাব রাশেদ, আপনি একটা বর্ষীয়ান আছে, তথ্য রাজনীতিবিদ আছে। আমি 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 জেনেই বলতেছি, আমি দায়িত্ব নিয়ে না, বলতেছি। আপনি তো একটা আমি যে পজিশনে আছি আপনি সেই তো একটা পজিশনে থেকে পত্রিকার দায়িত্ব নিয়ে বলতেছি। একটা তিনি না পত্রিকার উদাহরণ দিচ্ছেন। পত্রিকার কথা বললাম এবং বিষয়টা আমি জানি, আমি আমি জানি, জেনেই বলে আমি জানি বলে বলতেছি। ওই ওকে, সময় ডক্টর ঠিক আছে। রেজা কিবরিয়াও আপনি ডক্টর রেজা কিবরিয়ার নামও কিন্তু আপনি আপনার পত্রিকায় দিয়েছিল। আপনাকে আপনি আপনাকে একজন মানে বিস্তারিত একটা একটা এটাকে কি বলে, রয়ের এজেন্ট এরকম বলা হয়েছিল বলে আপনি খুবই না, কষ্ট আমি পাচ্ছেন। রয়্যাল এজেন্ট বলি নাই, আমি বলেছি গোয়েন্দা সংস্থার এক ধরনের ট্র্যাপ ছিল। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই মাসুদ করিম কিন্তু বাংলাদেশে অ্যারেস্ট হয়েছে। পরবর্তীতে অনেক গণমাধ্যমে এসেছে যে তিনি আসলে গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন এবং বাংলাদেশে যারা ওকে, আন্দোলন সংগ্রাম করে তাদেরকে হতাশ করার জন্য এক ধরনের আর্টিফিশিয়াল আন্দোলন সৃষ্টি করতেন এবং সেক্ষেত্রে ফাঁদে পা দিয়েছিলেন কর্নেল অলি আহমেদ। না এই বিষয়গুলো সেটা আমি সামনে এনেছি। সেটা বোধহয় আপনি আমার মনে হয় যে আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি। না, আপনি কর্নেল অলি আহমেদকে যদি কখনো আপনার শোতে আনেন, জিজ্ঞেস করেন বিষয়টি সত্য কি মিথ্যা। আমি চেষ্টা করব একটি প্রক্রিয়া ছিল এবং অনেকে কিন্তু অ্যারেস্ট হয়েছে, বিএনপি কয়েকজনকে বহিষ্কারও করেছে, আপনি সেটাও জানেন। যেমন একজন শওকত মাহমুদ, তিনিও এই প্রক্রিয়ার সাথে ছিলেন। তো বিএনপি জনাব হাফিজউদ্দিন আহমেদ কি স্পিকার বানাইলো কেমনে, এখন রাষ্ট্রপতি হয়েছেন কেমনে তিনি? এখন না, উনি তো আর এই প্রক্রিয়ার সাথে ছিলেন না। হাফিজউদ্দিন আহমেদ সাহেব তো ঘোষণা দিয়ে বিএনপিকে আলাদা করতেছিল, উনি তো ওইটা সদস্য সচিব হয়েছিলেন। আপনি মনে হয় আমার উত্তর বোঝেননি। আমি বলছি যে এই যে শেখ হাসিনার সময় যে ঘটনাটা, কর্নেল মাসুদ করিমের ঘটনা, দুঃখিত, মানে জনৈক মাসুদ করিমের কথা আমি বললাম, আমি অন্য সময়ের কোনো বক্তব্য দিই নাই। ওকে, এবং এইটা আমরা, হ্যাঁ, ওই ফ্রেমটা চলছিল, ওটা আমি জানি বলে তো বলতেছি। কারণ ওই সময় তো আমরা অনেককে থামিয়েছি, অনেককে বুঝিয়েছি, আমাদের কাছে অফার এসেছিল নানান ভাবে। আমার মনে হয় যে জনাব রাশেদ খান, আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে যদি কোনো আরেকটা অনুষ্ঠানের জন্য